বোনেরা, প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম। মন খারাপ সবার জানি। মন খারাপ করেও কিছু করার নাই আমাদের এখন। ধৈর্য এবং আহ, দেখা ছাড়া কিছুই করার নাই, কিছু করতেও পারবো না, কারণ এই মার্কেটের তো আমরা তো কারো সাধ্য নাই যে 10 পয়সা কমানো বাড়ানোর। এইখানে যারা এই মার্কেট মেকার, যারা মার্কেট পলিসি অ্যাপ্লাই করে, তাদের হাতে সবকিছু নিয়ন্ত্রণ। এর মধ্যে এক একবার এক এক ইস্যু, এক একবার এক এক, এত ছোট্ট একটা দেশের মধ্যে, এই ছোট ক্ষুদ্র একটা দেশের মধ্যে দেশের চেয়েও ইস্যু বেশি। দেশের চেয়েও ইস্যু বেশি, দেশের চেয়েও প্রবলেম বেশি। ওয়ালাইকুম আসসালাম। আসিফ ইকবাল ভাই, মোহাম্মদ সালাউদ্দিন ভাই, মোহাম্মদ মতিউর রহমান ভাই, কাজী মোহাম্মদ ভাই, মাহবুব সরকার ভাই। তো এখানে আমাদের পলিসি, ওয়ালাইকুম আসসালাম, আমাদের যে জায়গা মোহাম্মদ কোয়ের ভাই। তো এখানে যেখানে বাজারের কথা বলি আমরা, ওইগুলোর দিকে না থেকে আমাদের জায়গা থেকে আমরা কিছু আলোচনা একটু করি। সামির শাহ দাদা, তো আমরা একটু চেষ্টা করি আমাদের একটু কিছু এখান থেকে স্টক বলেন, ইন্ডেক্স বলেন, এগুলো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি, শিখার জায়গাগুলো দেখি। আজকের বাজার দেখেন, 32 পয়েন্ট মাইনাস হয়েছে। রহিমা আপা, কেমন আছেন? তো এখন যেখানে এই পাওয়ার সেক্টর, সবগুলোর সেক্টরেরই অবস্থান খারাপ। যাই হোক, এখানে যে পরিস্থিতিতে আসছে, ওয়ালাইকুম আসসালাম ওসমান গনি ভাই। তো পরিস্থিতি যেটাই হোক, আমাদের তো একটা জায়গা হচ্ছে ধৈর্য, আর একটা জায়গা হচ্ছে আমাদের স্টকগুলোর যে বিষয়টা আছে। মঞ্জুর হাসান ভাই, হোসেন ভাই, উৎপল দত্ত দাদা, কেমন আছেন আপনারা সবাই? মন খারাপ করবেন না, আল্লাহ ভরসা। এইগুলা যারা আপনারা পুরনো আছেন, আপনারা যারা আহ, পুরনো, বিশেষ করে যে 10 সাল বা 8 সাল, 9 সাল বা 96 সাল থেকেও আছেন যারা, তাদের এই জায়গা অনুভূতিগুলো আপনারা বুঝেন যে এই জায়গাতে কি হতে যাচ্ছে, কি হবে। তো একটা বিষয়, প্রিভিয়াস হিস্ট্রিতে যে কোম্পানিগুলোতে আপনারা আহ, আহ, অনেকেই, অধিকাংশ মানুষ বিভিন্ন প্রতারণার ফাঁদে পা দিয়ে ভুলটা করছেন, সেই ভুলটার জায়গা থেকে যেন দ্বিতীয়বার কেউ যেন ওই ফাঁদে না পাড়া দেন। এবং আমার এই 7-8 মাসের জার্নিতে যারা শুরু থেকে আসছেন, দেখে আসছেন, আমি যেইভাবে যেই জায়গাগুলো থেকে দেখিয়ে আসছি, বাজার যখন ভালো ছিল বেশ ভালো করেছেন অনেকেই। তো কিছুটা আহ, নির্বুদ্ধিতার কারণে যে প্রফিটের অংশটাও আবার রিইনভেস্ট করার কারণে ড্যামেজটা একটু বেশি হয়েছে। তো যেই স্টকগুলো নিয়ে সবসময় ভালো ভালো আলোচনা, আপনাদের না, আমার যেখান থেকে আমি যে স্টকগুলো আমি দেখানোর চেষ্টা করি, সেগুলার পজিশন এখন একটু খারাপ থাকলেও বাজারটা ভালো হয়ে আবারও ইউটার্ন আসবে। যেমন ধরেন এসপিসিএলটা, দেখেন বাজারটা যতটুকু তাকে নিচে নামানো হয়েছে, সেখান থেকে কিন্তু ভালো একটা রিকভারি করায় ফেলছে। এই যে 36 টাকা 50 পয়সা পর্যন্ত নামাইছে, সেখান থেকে আবার 45 টাকা, তার মানে কি আপনার 9 টাকার উপরে সেই শেয়ারটাকে রিকভারি করে ফেলছে, শুধুমাত্র ফান্ডামেন্টাল দিকটা ভালোর কারণে। কিন্তু দেখেন, অ্যাট এ টাইম, এই যে বিডি থাই বলেন, বিডি থাই ফুড বলেন, এই শেয়ারগুলো আহ, যেই জায়গা ছিল, বাড়ে তো নাই, কিন্তু বাজারটা যখন পড়লো, সেটা কোথায় নিয়ে আসছে? 10 টাকা, আজকে তো 9 টাকা 90 পয়সা নিয়ে আসছে। আরো কত নিচে নামায় বা কি করে, এটা আল্লাহ মাবুদ জানে। 5টা শেয়ারের কথা, যেগুলো আমি আরো বহু আগে থেকে আপনাদেরকে বারবার এগুলো আমার লাইভের মধ্যে বলছি, যে ভাই দুর্বল জিনিস, পচা জিনিসের দিকে চোখ তাকায় না। কিছু কিছু মানুষে এমন উদ্ভট উদ্ভট কথা বলছে যে ভাই 1 টাকা কিনলে আর কি নামবে, আমি 1 লাখ শেয়ার 1 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে কিনবো। ভাই আপনার 1 লাখ শেয়ারের যদি আপনি কিনছেন, ভাবছেন যে নামবে না, সেই শেয়ারটা, ইউনুস ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? তো সেই শেয়ারটা 1 টাকা যদি আপনার ওই 1 লাখ কিনেন বা 2 লাখ কিনেন বা একটা শেয়ার কিনেন, সেটা যখন ডিলিস্টেড হয়ে যাবে, আপনার ওই টাকাটাও তো চলে যাবে। এ উদ্ভট চিন্তা মানুষের, অনেকের যারা করেন,
আমি ওনাকে রিপ্লাই দিছি যে ভাই আপনি যে এই বিষয়টা নিয়ে একটু ইয়ে করেন, যে কেন আপনারা আপনি যে 1 লাখ টাকার কথা বলছেন যে 1 লাখ টাকায় 1 লাখ শেয়ার কিনে রাখবেন, কিন্তু ওইটা যখন হাওয়া হয়ে যাবে, যেটা হয়েছে অলরেডি আজকে তো। ওয়ালাইকুম সালাম জুনাদ ভাই। আজকে যেটা এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে যে বার্তাটা আসছে, আপনারা নিউজ দেখেছেন, এবং নিউজে যে কথাটা বলা হয়েছে, সেই কথাটা যেটা পাবলিশ হয়েছে, এই এখন বিনিয়োগকারী যারা আছে, শেয়ার হোল্ডার যারা আছে, তারা একটা শেয়ারও পাবে না। তাহলে হলো কি, এবার আপনি 9 টাকা কিনেন আর 90 পয়সায় কিনেন, আপনার পুরো টাকাটাই তো হাওয়া। তো এই উদ্ভট চিন্তার জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে রে ভাই। আপনারা সস্তার দুরবস্থা, একটা কথা আমি সবসময় বলি, সস্তার দুরবস্থা আপনাদেরকে বলি। মজিবুল হক ভাই, আলহামদুলিল্লাহ, আপনার যে কিনার যেটা 48 টাকা কিনা এখন 42 টাকা, 45 টাকাও গেছে, তার মানে 45 থেকে 3 টাকার পার্থক্যর মধ্যে চলে আসছিল। বাজারটা একটু দাঁড়াইতে দেন, আপনার 48 টাকার না, আপনি প্রফিট নিয়েই বের হইতে পারবেন এই শেয়ারটা। তো গতকালকে আপনাদেরকে মুন্নু ফেব্রিক নিয়ে বলা হয়েছিল যে আজকে উপরে ট্রেড করে ছেড়ে দেবে, চলেন আমরা দেখে আসি মুন্নু ফেব্রিকটা কি করছে। আরো কয়েকটা শেয়ারের কথা বলা হয়েছিল, সিবিওর কথাও আমি এই ইন্ডিকেটটা করেছি। মুন্নু ফেব্রিক, MONN, মুন্নু ফেব্রিকটা, মুন্নু সিরামিকটা, গতকালকে বললাম না যে ওই যে এই মালিকে ইয়া পাইছে, এটাকে কি বলে, নমিনেশন পাইছে, এই ঢেউতে এই ধোয়াতে উঠায়া খাওয়াইছে শেয়ার। আবার বলছি যে উপরে শেয়ার ট্রেড হয়ে ছেড়ে দিবে, কেন বলছি, যে এই জায়গায় সাপ্লাই, এবং আমি গতকালকে প্রাইসিংটা করছিলাম 19 টাকা 70 পয়সার কথা বলছিলাম। আপনারা যারা কালকে আমার লাইভে ছিলেন, তারা অবশ্যই দেখেছেন যে আমি মুন্নু ফেব্রিক নিয়ে কি বলছি, মুন্নু সিরামিক নিয়ে কি বলেছি, তারপর আরো কিছু কিছু শেয়ারের, আবার কিছু শেয়ারের ভালো পজিশনের কথা বলেছিলাম, যেমন মনসপুলের কথা বলেছি, তমিজউদ্দিনের কথা বলেছি, বিডি অটোকাটের কথা বলেছি। তো এগুলো আবার একটু ভালো দিক দেখছি। তো যেটা ভালোকে ভালো, খারাপকে খারাপ, বা যে পজিশনটা, সেটা আমি প্রতিদিনের লাইভে আপনাদের আলোচনা করি। ওয়ালাইকুম আসসালাম তানিয়া আপা। তো এই দেখেন আপনার আরেকটা শেয়ারের কথা বলেছিলাম যে ওরিয়ন ইনফিউশনের, যারা আমি ওরিয়ন ইনফিউশনের কতজনকে আমি সেভ করাইছি। একজনকে আমি, আমার এক ভাই আছে হাকিম ভাই, আমার লাইভেও আসেন, ওরিয়ন ইনফি, ওনাকে আমি বহু রকমের চেষ্টা করে, উনি হাউসের ট্রেডারের ভুলের কারণে বা ট্রেডারের কথায়, উনি যখন যদি প্রেসার ক্রিয়েট করে যদি ওদিন বেচাইতো এই 518 টাকা 19 টাকার ঘরটাতে, আমি বা ওনাকে ফোন করে বলেছিলাম সেটা। এই যে আব্দুল কাইয়ুম ভাই, আজ পর্যন্ত এই আন্দোলন করে সফলতা অর্জন করছেন এই বাজারে, বা আপনাদের টাকা ফেরত পাইছেন, এর কোনো রেকর্ড আপনি দেখাইতে পারবেন? এই জিনিসটা একটু চিন্তা করেন। আন্দোলন যারা করে, ওই যে বিনিয়োগকারী আহ, ঐক্য পরিষদ, বাটপার পরিষদ, বিনিয়োগকারী বাটপার পরিষদ নাম দিচ্ছি আমি। এরা এদেরকে নামানো হয় টাকা দিয়ে, এদেরকে নামানো হয় আন্দোলন করার, আসলে এরা এদের স্বার্থের কারণে আন্দোলন করে, আবার এদের স্বার্থ ফুরিয়ে গেলে আন্দোলন থেকে বেরিয়ে আসে। এই আন্দোলন করে কিচ্ছু হবে না। এইখানে যেটা আমাদের করতে হবে, এক হচ্ছে আমাদের বিনিয়োগ শিক্ষাটা শিখতে হবে। আমাদের জায়গা থেকে আমরা একটা মার্কেট সম্পর্কে, যেমন আমি আপনাদেরকে যখন 5,600-র ঘরে বারবার আমি আরো 2 মাস আগে, মানে সেপ্টেম্বর মাসে যখন দেখলাম যে একই জায়গায় বাজারটাকে ধরে ধরে রাখতেছে কিন্তু উঠাইতে পারতেছে না, ওই টাইমে বলছি যে মার্কেট সাইড হয়ে যাচ্ছে, আপনারা সাবধানে বিনিয়োগ করেন, সামনে ডিভিডেন্ড টিভিডেন্ড আছে, এগুলো নিয়ে ঝামেলা হইতে পারে। তখন কিন্তু যারা আমার লাইভের, আপনারা তো অনেকে নতুন ভাই, আপনারা তো অনেকে নতুন, আমার প্রিভিয়াস হিস্ট্রির লাইভগুলো একটু দেখবেন, তাইলে লাইভ বলেন, পোস্ট বলেন, আমার ভিডিও বলেন, এগুলা আজ থেকে 2 মাস আগের প্রিভিয়াসগুলো একটু খুঁজে খুঁজে বের করে দেখেন, আমি আপনাদেরকে কিভাবে কিভাবে গাইডলাইন দিয়ে আসছি। কেন দিয়ে আসছি, যে কারণ এই যে প্রিভিয়াস হিস্ট্রিতে ম্যাক্সিমাম যারা আছে, আমরা এই মার্কেটে গুজবের ভিতরে, হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে, মেসেঞ্জার গ্রুপের ভিতরে ঢুকে ঢুকে আমাকে এখনো বলে যে ভাই আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেন। আমার তো ভাই পার্সোনাল কিচ্ছু নাই এখানে, যা আছে ওপেন আপনাদের জন্য। তো এই জায়গাটাতে দেখেন যে পরিস্থিতি। তো আহ, আচ্ছা, বিএফএস এর কথা আমি ওই যে আমার ওই ইয়েতেও বলছি, এই যে প্রতিদিন ইন্ডেক্স আপডেটও বলছি। তো যে কথাটা বলতেছিলাম, ওই যে রাহুল ভাইয়ে একটা গ্রাফ আঁকছিল, গ্রাফ এই মার্কেট নিয়ে, সেই জায়গায় কিন্তু 5,000 4,975, এটা আমিও আবার দেখেছি, ওই ওই জায়গাটাতে কথাও বলেছি। তো ওই ওই জায়গাতে কিন্তু হিসাবটা অনেক, আগামীকালকে হয়তো ওই জায়গা টাচ করে, এখন ওইটা ধরে রাখতে পারে কিনা এটা একটা বিষয়, সেটা আসছে আলোচনা। দেখেন এই ওরিয়ন ইনফিউশনটা টানা পতনের মধ্যে যেভাবে ফেলছে, এবং আজকের ক্যান্ডেলে বলতেছে যে সে
আগামীকালকে আরো একটু নিচে নামাবে, কততে নামাবে এটা 348-এর দিকে নিয়ে আসবে, 350-48 এই লেভেলটাতে, অন্তত 340-এর আশেপাশে আহ, চলে আসবে। আহ, আপনার এই যে এই যে হাই রেঞ্জের, আরেকটা কথা বলি আপনাদেরকে, আমার একটা খুব মানে কষ্ট লাগছে, এবং মানে যে কথাটা বলছে, দেখেন আমি প্রত্যেকটা লাইভে আপনাদের হাই রেঞ্জের শেয়ারগুলো থেকে আপনাদেরকে সতর্ক করে আসছি না। এক পার্টিসিপেন্ট বেন, মানে আমার পিকনিক পার্টিসিপেন্ট, ওনার কথাবার্তা উদ্ভট কিছু কথাবার্তাতে আমার খুব রাগ হয়েছে। যদিও আমার এতটা রাগ হওয়াটা উচিত হয় নাই। তো উনি আমাকে বলতেছে যে আমার আহ, কথায় কে জানি ওই যে কে অ্যান্ড কিউ আর জি কিউ বল পেন কিনছে। তা আমি বলছি আপনি মানে এইসব উদ্ভট এবং ভাষাটা একটু মানে খুবই ন্যারো মাইন্ডের করে লেখছে দেখে আমার খারাপ লাগছে। যে রাসেল আপনার কথায় উনি ওই শেয়ার কিনছে, আমাকে বলছে, আমি বলছি এসব শেয়ার দাম বেশি। কথার তো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তো একটা ইয়ে আছে, মানে হ্যাঁ প্রতিপন্ন করার মতন কথাবার্তা বলা, এটা আসলে কতটুকু বিবেকবান লোক সেটা একটা বোঝার বিষয়। দেখেন জি কে অ্যান্ড কিউ, জি কিউ বলপেন, এই হাই রেঞ্জের শেয়ার থেকে আপনাদেরকে বারবার আমরা সতর্ক করে আসছি যে এগুলা রিস্কি শেয়ার। এই যে আনোয়ার গ্যালবানাজিং যে যে ফাইজামিটা করতেছে 12 টাকা ইপিএস দিয়ে, যারা এখানে আটকা পড়বে, যারা লোভে পা দিবে, তারা যদি পরবর্তী এসে যদি এখানে বলে যে ভাই এটার অ্যানালাইসিস দেন, তাহলে এটার ইয়েটা কি হইতে পারে বলেন। আমি কেন জেনে শুনে একটা 12 টাকা ইপিএস মাইনাস এবং ওই শেয়ারটাকে নিয়ে ম্যানুপুলেট করে আমি 2 দিনের লাভের আশায় যাব, 3 দিনের দিন আমার আটকায় দিবে, তখন আমি বাসটা খায় আইসা ওই শিবলি রুবায়ত বা এই যে রাশেদ মাকসুদের গালি দেবো, মার্কেটের গালি দেবো, মানে আমরা আন্দোলনের ডাক দেবো, এই ধরনের তো আসলে উচিত না। আমি একটা জায়গায় ভালো বুঝে শুনে একটু কিনছি, সেখান থেকে নামছে, সমস্যা নাই, বাজার ঠিক হবে, আমারটা অন্তত আমার কিনা দামটা আমাকে দেবে। তো সেই জায়গা থেকে কংক্রিট হিসাব নিকাশ না করে যদি আমরা আন্দাজের উপরে, নিউজের উপরে ফালতু শেয়ারে ঢুকে হাত পা ভাঙি, নষ্ট করি, এটা কি মার্কেটের দোষ নাকি? এটা বিবেচনা খাটাতে হবে। এই দেখেন কে অ্যান্ড কিউর একদম হেড অ্যান্ড শোল্ডার বডিটা এই জায়গার মধ্যে বুঝে ফেলেন যে কি অবস্থাটা হবে একটা যদি ছেড়ে দেয়। এই শেয়ারটা আমি বলছি যে এই অন্তত 200 টাকার 200-250 টাকার ঘরে নিয়ে আসবে। তখন এই যারা 400 টাকা কিনছে তাদের কি, অথবা এই যে যারা 500, 494-95 কিনছে তাদের কি অবস্থা হবে, তাদের কি অবস্থাটা হবে একটু ভেবে চিন্তে দেখেন। তাহলে আমি কেন 2 দিনের ফাঁদে পা দিব, 2 দিনের প্রফিটের আশায় ফাঁদে পা দিব কেন? এই একটা বিষয়। এই একটা বিষয়, দুইটা বিষয় মার্কেটে এখন এফেক্টেড হচ্ছে, যেটা বুঝতে পারতেছি যে এই যে পাঁচটা যে ব্যাংকগুলো আছে, পাঁচটা ব্যাংকগুলোকে কেন্দ্র করে এই অস্থিতিশীলতা আসছে। ইন্ডেক্সের সাপোর্টের কথাটা গতকালকে বা এর আগেও কিছু ইয়া হয়েছে, গতকালকে যে রাহুল ভাইয়ের গ্রাফের সাথে আমি একটু মানে ভালোভাবে একটু চেক আপ করে দেখলাম যে এই দেখেন এইখানে আজকে যে জায়গা আসছে, আমরা পিকনিক গ্রুপে আজকে বেশ আলোচনার মধ্যেই ছিলাম আমরা এই জায়গাটাতে। তো এখনো এই 74-75 রাহুলের গ্রাফটার মধ্যে ছিল, সেখানে ছিল 4,974। আমারও একই অ্যাকুরেট জায়গাটা তো ছিল। তো আজকে আহ, বেশ এই জায়গাতে যখন ট্রেডটা হচ্ছিল, মার্কেটে যখন ট্রেডটা হচ্ছিল, যে মার্কেট ভাইব্রেশনটা হচ্ছিল বাই সেলের, তখন দেখলাম যে এখানে সেল দিচ্ছে কিন্তু বায়ার দাঁড়াচ্ছে, সেল দিচ্ছে বাট বায়ার দাঁড়াচ্ছে। তার মানে এই আহ, ভালো ভালো স্টক বা যেগুলোতে আছিল, এই জায়গাটাতে একটা ইনভলভমেন্টের একটা জায়গা আমি লক্ষ্য করেছি স্পষ্ট। কারণ ভাই আমার তো কাজ হচ্ছে এই মার্কেট নিয়ে কাজ করা, মার্কেট থেকে আয় ব্যয় করা, সেই সাথে আপনাদের বিষয়গুলো আমি মাথায় রেখে আমি সবসময় ফলো করি যে কোন কোন টাইমে বাই সেলটা হয় বা একটা ইয়ে থাকে। হ্যাঁ, এই এই শেয়ারগুলা এই যাদের কাছে এই ধরনের, ইভেনচুয়ালি আমি ভাই আপনাদেরকে এখনো বলছি বন্ধ কোম্পানি থেকে সাবধান থাকেন। যেগুলো বন্ধ হয়তো আপনারা এখনো কাল্পনিক অনেক কথা যে ওটা চালু হবে, এটা এই এগুলো হচ্ছে গুজব, বাজারের গুজব। দেখেন আজকে 15 মিনিটসের চার্টে সর্বপ্রথম সকালবেলা একটা ডাউন দিছে 15 মিনিট ডাউন দেওয়ার পরে আপের দিকে যখন গেছে, আমার একটা জিনিস মাথায় সবসময় থাকে যে সকালবেলা যদি মার্কেটটা আপে চলে যায়, 20-25 পয়েন্ট প্লাস হয়ে যায় বা 50 পয়েন্ট প্লাস করে দেয়, সেই সময় কিন্তু বাজারটা শেষ বেলায় একটা বড় ধরনের ম্যাসাকার করে। তো
তো আমি ভয় পাইতেছিলাম যে সকালবেলা উপরে না নিয়ে যায় আবার বড় ধরনের কিছু করে, সেটা আজকে করে নাই। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা ভাল লাগছে যে শুরু থেকে বাজারকে একটু চাপের মুখে রেখে 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 কাজটা করছে। তো এর ভিতরে কিছু বাই সিগন্যালও হয়েছে। বাই সিগন্যালটা হয়েছে, পাঁচটা ব্যাংক হচ্ছে ওই যে এটাকে কি বলে, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারপরে জিআইবি ব্যাংক, তারপরে আর যে যে পাঁচটার ইয়ার আসছে আর কি, পাঁচটার নাম তো উল্লেখে আছে, আপনারা দেখে নেবেন। আরও তিনটা ব্যাংকে নিয়ে আপনাদেরকে সতর্ক করি, তিনটা ব্যাংকে সতর্ক করি। সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে সে তিনটা হচ্ছে আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আর হচ্ছে এবি ব্যাংক। আইএফআইসি, ন্যাশনাল, এবি, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক বোর্ডে গভর্নরের ফাইনাল ডিসিশন হয়ে গেছে, এগুলোকে মার্জ করবে। তো মার্জ করলে এই পাঁচটা ব্যাংকের যা ঘটছে এই তিনটা ব্যাংকেরও তা ঘটবে। দেখেন আজকে এই যে ঢাকার ট্রিবিউন যেটা আছে, নিউজ ইয়েতে আছে, এই যে আহ, কার্যকর ঘোষণা, এই যে এখানে হেডিংটা হচ্ছে আর্থিকভাবে বিপর্যস্ত সরিয়া ভিত্তিক পাঁচটি ব্যাংকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। অকার্যকর ঘোষণা করে ফেলছে, হ্যাঁ। একই সঙ্গে মার্জার ও একীভূত প্রক্রিয়ার অংশ হিসেবে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, এটা আপনারা নিউজটা পড়বেন। এই পাঁচটা ব্যাংকে লেখা আছে যে যাদের কাছে শেয়ার হোল্ডার তারা কিছুই পাবে না, এটা কিছুই পাবে না। এখন আপনি যদি এটা ইন্টারন্যাশনাল হিসাব করেন, ইন্টারন্যাশনাল বাজারে এটা কিন্তু দেউলিয়া, দেউলিয়া যে কোনো কোম্পানি, যে কোনো ব্যাংক বলেন কোম্পানি বলেন, এগুলো কিন্তু দেউলিয়া কোম্পানি কিছুই দেওয়ার রাইট রাখে না। কারণ রাইট রাখে না বলতে কি, তার তো নাই দেউলিয়া, আমার কাছে কিছুই না, আমি দিব থেকে। এখান থেকে আপনি ওই যে মামলা মোকদ্দমা বা যে চিন্তা ভাবনা করতেছেন, কিচ্ছু লাভ হবে না। এটা রুলসেই আছে, আপনার কাছে কিছুই নাই, আপনি দেউলিয়া হয়ে গেছেন, আপনি দিবেন থেকে? ধরেন আমি বাংলাদেশ ব্যাংকের থেকে বা কোনো ব্যাংকের থেকে 5 কোটি 10 কোটি টাকা লোন নিছি, এই লোনটা আমি যে কোনো বিজনেস ক্ষেত্রে বা যে কোনো কারণে আমি ডিফল্টার হয়ে গেছে, আমার কাছে কিছু নাই, দেউলিয়া হয়েছে, মামলা করলে এতটুকু করতে পারবে, আমাকে জেলে 3 4 6 মাস 1 বছরের জেল দিতে পারে, এর বাইরে আমার থেকে কিছুই পাবে না। সেমিলার জিনিসটা, হ্যাঁ। এই যে গভর্নর বলেন এই পাঁচ ব্যাংকের শেয়ার হোল্ডারদের ইকুইটির মূল্য এখন নেগেটিভ, তাই তাদের শেয়ারের ভ্যালু শূন্য হিসেবে বিবেচনা করা হবে, কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। আন্তর্জাতিক, এই দেখেন আমি যে কথাটা আপনাকে বলছিলাম আমার নিজের ইয়ে থেকে, যে আন্তর্জাতিক হিসাবটা, সেই কথাটাই গভর্নর বলছে যে কাউকে ক্ষতিপূরণ দেওয়া হবে না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের মালিক যেমন লভ্যাংশ পান, তেমনি ক্ষতির দায়ও নিতে হয়। কথাটা বুঝতে পারছেন যে ক্ষতির দায়ও নিতে হয়। তার মানে কি, যে আমি আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছি সেই কথাটাই গভর্নর বলছে, আমি না পড়েই আপনাদেরকে বলছি, কারণ এটা হচ্ছে রুল যেটা বলে। এবং এটা একদম আপনি নিজের বিবেককেও চিন্তা করে দেখেন এই জিনিসটাই, যে আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি দেউলিয়া হয়ে গেছেন, এই ধরেন আপনার বোরহান ভাই আমার কাছে 10 লাখ টাকা পাবে সাপোজ, আমার কাছে 1 টাকাও নাই, আমি বোরহান ভাইরে দিব থেকে? তো সুতরাং এই জিনিসটাই একদম কমন সেন্সের একটা বিষয়, যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের মালিক যেমন লভ্যাংশ পান, তেমনি ক্ষতির দায়ও নিতে হয়। আমরা এখানে শেয়ার হোল্ডারদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি না, কেবল তাদের শেয়ার মূল্যকে শূন্য ধরা হয়েছে। বিষয়টা ক্লিয়ার? এই হচ্ছে কথা। এখন ইন্ডেক্সের বিষয়টা যদি আপনি এই পাঁচটা ব্যাংক যদি এই, ভাই এই যে আহমেদ রাজু ভাই, এগুলা আপনার ব্যক্তিগত কথাবার্তা, এগুলা ব্যক্তিগত যৌক্তিক কথা বলে কোনো লাভ হবে না যে ব্র্যাক ব্যাংকই শীর্ষে থাকুক, এগুলা কোনো বিষয় না। আপনার ব্যাংকগুলাকে লুটপাট করা হয়েছে, ব্যাংকগুলাকে দেউলিয়া করা হয়েছে। এখন ধরেন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট বা আমি ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমার ক্ষমতাকালীন যারা লুটপাট করেছে, পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে, আপনাকে একটু বিবেক খাটায় কথা বলতে হবে যে এই ব্যাংকগুলা কি পরবর্তী গভর্নমেন্ট এসে লুটপাট করছে না আগেই লুটপাট হয়ে গেছে। যেমনটি এই 5ই অগাস্টের পরে সবকিছুর যে মানে অন্তঃসার শূন্য উন্নয়নের গল্পটা, সেটা এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে।
এই ব্যাংকগুলো তো প্রিভিয়াস গভর্নমেন্টেই তো লুটপাট করে গেছে। এই যে সাপোর্ট আপনাদেরকে ফ্লোর প্রাইস দিয়ে যে বিশাল বাসটা দিছে, সে বাসের এফেক্টটা আপনারা এখন পাচ্ছেন। বিশাল বাসটা যেটা দিয়ে গেছে প্রিভিয়াস গভর্নমেন্টে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার করে গেছে, শুধু ওই যে একটা বাঁধ দিছে। আমি বলছি যে একটা নদীতে যদি নদীর জোয়ার, নদীকে যদি কেউ শাসন করতে যায়, সে কিন্তু একদিক থেকে ভেঙে চুরে নিয়ে যায়। এই ফ্লোর প্রাইসটা হচ্ছে বাংলাদেশের বাজারের, বাংলাদেশ না, আপনার শেয়ার মার্কেটে ফ্লোর প্রাইস হচ্ছে একটা অভিশপ্ত জিনিস। আজকে যদি ব্যাক্সিমকো লিমিটেডের ফ্লোর উঠে দেয়, আপনি চিন্তা করে দেখেন বাজারের কি অবস্থাটা হবে। তো এই যে এগুলা বিষয়গুলো যদি আপনারা এই বিষয়গুলো যদি না বুঝতে পারেন, তাহলে তো আপনি এখানে বিনিয়োগের অবশ্যই আগে আপনার বিনিয়োগের আহ, খাতগুলাকে বাছাই করতে হবে। বিনিয়োগের খাতের জায়গাটা আপনাকে বাছাই করে তার পজিশন বাছাই করতে হবে, তার কোম্পানির ফান্ডামেন্টাল দিকটা। আপনার ভালো কোম্পানি এ বি জেড যেটাই হোক সমস্যা নাই, কিন্তু তার ফান্ডামেন্টাল দিকটা আপনাকে দেখতে হবে যে তার ফিউচার কি হবে, ফিউচার কি হবে এবং কোন প্রাইসে আছে এবং সেই প্রাইসটা কি ভ্যালুয়েবল প্রাইস কিনা। এগুলো আপনাকে ক্যালকুলেশনে আনতে হবে, আনার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এই যে ধরেন বিএসসির বলেন, তারপর কেডিএস, এসপিসিএল বা এই জাতীয় যে শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলোর মধ্যে যে শেয়ারগুলো আছে বেশ ভালো, বেশ ভালো, সেগুলোর মধ্যে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই যে আজকে বাজার খারাপ, সমস্যা নাই, পড়ে আছে, আগামীকালকে বাজার ভালো হলে এগুলো থেকেই আবার ইউটার্ন আসবে। তো ইন্ডেক্সের বিষয়ে যেটা বলছি আপনাদেরকে গতকালকের লাইভে আলোচনা আসছে, যে এখানে রাহুল ভাইয়ের সাথে আমার সাথেও একমতের মধ্যে আসছি যে এইখান থেকে যদি রিভার্সটা করে যে 4,975 দেখার বিষয়। আজকে খুব কংক্রিট জায়গাটাতে প্রচন্ড ফাইটিং চলছে, প্রচন্ড ফাইটিং চলছে এই 4,991 থেকে 86 পর্যন্ত। যদি আজকে লোয়েস্ট ছিল 85,40, আর ক্লোজ দিয়েছে 86,90, 4,986,90 আর 85,40। তো এখানে লাস্ট মোমেন্টে যে বায়ের প্রেশারটা, এটা বোঝা গেছে। আগামীকালকে আরেকটু ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। এই পাঁচটা ব্যাংকের হিসাব আগেও নাই, এখনো নাই। এখন যেই গ্রাফের হিসাবটা আমরা যে পয়েন্টগুলো থেকে রাহুল ভাই ক্যালকুলেশন করেছে, আমিও সেটা একটু যাচাই বাছাই করে দেখেছি যে যে জায়গাটা, এটার কতটুকু স্ট্রং জায়গাটা আছে। এটা এখন আমাদের এই ধারণাগুলো থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে সাময়িক আমাদের একটা স্থিতিশীল জায়গার মধ্যে চিন্তা ভাবনা, কিন্তু এটা মার্কেট মেকার এবং পলিসির গতভাবে আরো নিচেও আসতে পারে। নিচে আসলে আবার তখন নতুন কোনো সাপোর্টের খোঁজ তখন আসবে। দেখেন এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ধরেন 20শে সেপ্টেম্বর 2020 সালের যে জায়গাটা, সেই জায়গাটাতে 4,974, এখানে একটা মোটামুটি কংক্রিট একটা সাপোর্ট ক্রিয়েট আছে। 930-30-এর অ্যাভারেজ যদি হিসাব করে দেখি, টোটাল একটা সাপোর্ট জোন, সে সাপোর্ট জোন, ফুল সাপোর্ট জোনটা কত, 4,000, আমি যদি সাপোর্ট জোনের বটমটা ধরি 4,779, আর টপ লেভেলটা যদি ধরি এই জায়গাটাতে, এখন যে জায়গাটা আছে এইখানে, এই জায়গাটাতে, ঠিক আছে। তো এখন আমরা একটাই জিনিস আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের এই আহ, এই জিনিসগুলো, আমাদের আল্লাহ যদি আমাদের সহায় থাকে, আল্লাহ যদি আমাদের প্রতি রহম করে, হয়তো বা এখান থেকেও বাউন্স ব্যাক করতে পারে। আর এবার যদি একটা, যেহেতু সে ক্রাইটেরিয়া একটা জায়গায় ফুলফিল করেছে, যদি বাউন্স ব্যাকটা করে, তাহলে কিন্তু বাজারের জন্য একটা স্থিতিশীল পরিস্থিতি অচিরে চলে আসবে। যেহেতু ডিভিডেন্ডের ঝামেলাও শেষ, ইপিএস এরও ঝামেলা শেষ, এখন ফার্স্ট কোয়ার্টারের ইপিএস গুলো আসবে, দেখে দেখে ভালো ভালো যেগুলোর ইপিএস আসবে সেগুলো ইনশাল্লাহ ভালোর দিকে যাবে, আবার যেগুলো খারাপ আসবে সেগুলো খারাপের দিকে যাবে। এইটাই হচ্ছে নিয়ম। আজকে দেখেন সেন্ট্রাল ফার্মা নিয়ে একটা কথা আমি বলেছিলাম গতকালকের লাইভে, না জানি আজকে গতকালকে লাইভে বলি না, আমার রাত্রে বেলা আমি নিউজটা পাইছি। ওয়ালাইকুম সালাম আনোয়ার ভাই। গতকালকে রাত্রে বেলা আমাকে এক ভাই বলছে আমার কাছে কিছু সেন্ট্রাল ফার্মা আছে, ও তো নো ডিভিডেন্ড দিয়েছে। তো আমি বলছি আপনি একটু প্রতিবেদনটা পাঠান আমাকে, আমি দেখি। তা আমি সেন্ট্রাল ফার্মার প্রতিবেদনটা দিলাম, দেখলাম যে নো ডিভিডেন্ড দিছে, ঠিক আছে, নো প্রবলেম, এটা কোনো সমস্যা নাই। কিন্তু যেটা পজিটিভ সাইন যেটা পাইছি সেন্ট্রাল ফার্মার, কারণ আপনাদের অনেকের কাছে সেন্ট্রাল ফার্মা আছে আমি জানি। তো এই সেন্ট্রাল ফার্মার যখন নো ডিভিডেন্ডটা দিছে, আমি দেখলাম যে তার ইপিএসটা ছিল কত মাইনাস ছিল, আর কত মাইনাস থেকে রিকভারি করছে, কত 18 পয়সা তে আসছে, সম্ভবত 50%-এর রিকভারি হয়েছে সেন্ট্রাল ফার্মার, সিইএন।
তখন ওই ভাইটারে বললাম যে এই সেন্ট্রাল আজকের একটা পোস্টেও কে জানি কমেন্ট করছে, আর আমি ওনাকে সেন্ট্রাল ফার্মা নিয়ে বলেছি যে ভয়ের কোনো কারণ নাই, এটা নো ডিভিডেন্ড দিছে তাতে প্রবলেম নাই। কারণ একটা দুইটা পজিটিভ দিক পাইছি আমি। দুইটা পজিটিভ দিকের মধ্যে এটার ছিল ইপিএস 35 পয়সা মাইনাস। এই যে আজকে নো ডিভিডেন্ডটা দেওয়ার পরে এই দেখেন সেন্ট্রাল ফার্মা নো ডিভিডেন্ড দিছে, এখানে ইপিএসটা 18 পয়সা মাইনাস আসছে। তার মানে আগে ছিল 35 পয়সা মাইনাস, এখন আসছে 18 পয়সা মাইনাস। তার মানে সে অলমোস্ট 50% রিকভারি করছে। অলমোস্ট 50% রিকভারি করছে। আরেকটা পজিটিভ সাইন হচ্ছে তার নেট মানি ফ্লোর, যেটা দিয়ে সে বিজনেস করে সেটা। সাউন্ড আনোয়ার ভাই, আপনার ভলিউমটা একটু চেক করেন। ভলিউমটা অনেক সময় হয়তো আপনার কথা বলার সময় স্লো করে রাখছেন। একটু ভলিউমটা আনোয়ার ভাই একটু হাই করেন, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। অন্য সবাই শুনতে পাচ্ছে, যার কারণে এই কথাটা বলছি। তো এখন এই যে 2 পয়সা থেকে মানি ফ্লোটা 7 পয়সা, 60 টাকা 2 পয়সা আসছে, হ্যাঁ। ও সরি, এটা হচ্ছে ন্যাব, এটা ন্যাব। আর মানি ফ্লোটাও বাড়ছে সম্ভবত, মানি ফ্লোটা 2 পয়সা আসছে। এটা মানি ফ্লোটা আগে কত ছিল দেখি। ওই যে হ্যাঁ, মানি ফ্লোটা 7 পয়সা হয়েছে। তো 2 পয়সার জায়গায় 7 পয়সা হয়েছে। তার মানে তার দুইটা দিকটা পজিটিভ হয়েছে। একটা হচ্ছে আপনার তার আর্নিংটা 50% রিকভারি করছে। আর একটা হচ্ছে তার ইয়েটা বাড়ছে। তো এখন তাহলে ঠিক ঠিক বুঝতে পারছেন যে এই সেন্ট্রাল ফার্মা আপনারা অলরেডি অন্তত সেফ জোনে রয়ে গেছেন, যে ভয়ের আর কোনো কারণ নাই যে না ইপিএস আরো খারাপ হয়েছে, এনএবি কমছে বা আরো কিছু হয়েছে। এই জায়গাতে ইনশাল্লাহ আপনারা অন্তত এই ঝড় তুফানের ভিতরে আপনাদের সেন্ট্রাল ফার্মাটা সেভ হয়ে গেল। এই সিবিও ভাই, আপনি কামাল ভাই, আপনি কামরুল ভাই, আপনারা অনেক কিছু বুঝেন, বুঝাইলেও এত সুন্দর করে ক্লিয়ার করে আমি কতবার বলছি যে যেই শেয়ারের গেম হয়ে গেছে, যেই শেয়ারটা ভালো একটা প্রফিট আপনাদেরকে ক্যাপিটাল গেইন দিয়ে গেছে, সেই শেয়ারের ইপিএস ভালো হোক, ভালো ডিভিডেন্ড কোনো কাজে আসবে না। কেননা তারা যেই ডিভিডেন্ড দিছে সেটা তার চেয়েও বেশি ক্যাপিটাল গেইন করে তারা পয়সা নিয়ে গেছে। এই ক্ষুদ্র জিনিসটা, একদম সিম্পল বিষয়টা কেন আপনারা বুঝেন না? আপনারা কেন ওইসবের দিকে পড়ে থাকেন? সেন্ট্রাল ফার্মা গেমও হয় নাই, সেন্ট্রাল ফার্মার নিচে আসিল, তার ইপিএসটা রিকভারি করছে, এইবার সেন্ট্রাল ফার্মার একটা কিছু গেম হবে। ইটিএল এর গেম হয় নাই, ইটিএলটাও ডিভিডেন্ড দিছে আসছে, এটা সামনের দিকে ভালো হবে। সেভ হয়ে গেছেন আপনারা ইটিএল। তো দেখেন আপনার কয়টা শেয়ার দিয়ে কতবার বুঝেছি, আপনারা তো লাইভে তো মনোযোগী না রে ভাই, আপনারা শিক্ষার জায়গায় মনোযোগী না, আপনারা সবসময় আপনাদের আইটেমের দিকে মনোযোগী, যার কারণে আপনারা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাদেরকে বারবার আমি একটা কথা বলি যে ভাই একটু কথাগুলো আমার মানে ঠান্ডা মাথায় সুন্দরভাবে শুনে বোঝার চেষ্টা করেন। কারণ না বুঝতে পারলে আপনি আইটেম করলে কোনো লাভ হবে না। এই যে সিবিওর কথা বলছেন, সিবিও 130 টাকা ছিল, সেখান থেকে 165 টাকার মধ্যে বেস করছে। আমি 165 টাকার সময় সবাইকে বলছি যে এটা এই জায়গায় একটা স্ট্রং সাপোর্ট করেছে। সাপ্লাই জোন হচ্ছে 213 টাকা থেকে 220 টাকা পর্যন্ত। তো সেই জায়গাতে গিয়ে ঠিকই তারা, যারা পয়সা কামানোর পয়সা কামানো গেছে, এবার ইপিএস ভালো আসুক খারাপ আসুক, ভালো ডিভিডেন্ড দেখ খারাপ ডিভিডেন্ড দেখ, তাদের কিছু যায় আসে না। যারা প্লেয়ার তারা তো কাজ করে ফেলেছে। কিন্তু আপনারা ওই যে ইপিএস ভালো, এই ভালো সে ভালো, এগুলো অনেক কিছু আপনারা এই বিষয়গুলো বুঝাইলেও বুঝাইতে পারে না। দেখেন আহ, আপনাদেরকে বলি, ইএইচএল এর কথা বলি, প্রথম শুরু করি। এটা নিয়ে আমি ইএইচএল নিয়ে অনেকবার বলছি যে ইএইচএলটা দেখেন সে কোথায় থেকে, এই যেই জায়গা থেকে গেম করছে সেইখানে নিয়ে আসছে। 70 টাকা থেকে শেয়ারটারে 95 টাকা নিয়ে ডিক্লেয়ার দিছে কি 35% ক্যাশ। ভাই 35% ক্যাশের জায়গা কি তার লাগে? এই যে 70 থেকে যারা কিনছে আর 90 টাকা যারা ডেলিভারি দিছে, তাদের ক্যাশ খাওয়ার কোনো দরকার আছে? ডিভিডেন্ড খাওয়ার 3 মাস 6 মাস পরে টাকা দিবে। তো ও বোরহান ভাই সেন্ট্রাল ফার্মাতে চাকরিও করছেন।
হ্যাঁ, এগুলা এগুলা তো তারা এই মেকানিজম গুলো করে তাহলে এই ইএইচএল যখন আপনারা অনেকে আলোচনা করছেন ভাই ইএইচএল এর ভালো ডিভিডেন্ড দিচ্ছে এখন কি হবে, বলছে কিচ্ছু হবে না, এখন পড়বে। কেন পড়বে? তারা ক্যাপিটাল গেইন করে ফেলছে। তারপরে দেখেন ইভেন কোন শেয়ারটা, ইআইএল, তারপরে টেক্সটাইলের, সরি, ইএইচএল, তারপরে টেক্সটাইলের মধ্যে আহ, হাওয়াইল টেক্সটাইলটার কথা বলি, হাওয়াইল টেক্সটাইলটা এটাও ভালো ডিভিডেন্ড দিছে। পরিস্থিতি কি? হুয়াওয়েল টেক্সটাইলটা, সরি, এই যে হুয়াওয়েল টেক্সটাইলটা দেখেন, দিছে না ডিভিডেন্ড, ভালো ডিভিডেন্ড 51-52 টাকা লেভেলে। সব সময় আমি আপনাদেরকে একটা কথা বলি, হাই রেটের যখন শেয়ার উঠায় ডিভিডেন্ড দেয়, ওই ডিভিডেন্ডের কোনো ভ্যালু নাই। তারপরে এই নামাইছে না 41 টাকা, যেখান থেকে গেম করছে ওইখানে নিয়ে আসছে। এরপরে আরেকটা হচ্ছে জানি কি জানি, টেক্সটাইলের মধ্যে ভালো মতিনের কথা বলি। আমি বারবার বলছিলাম মতিন যে জায়গায় 56 টাকা লেভেলের ডিভিডেন্ডটা দিছে কোনো কাজে আসবে না, এটার 45 টাকা লেভেলের এটা শেয়ার। কিন্তু আপনারা বারবার ওই ভুলটার জায়গাতে আপনারা পার করেন, পা দেন। দেখেন এই যে 45 টাকার ঘরের শেয়ার এখন 49-এ নিয়ে আসছে। এই যে এই জায়গায় ডিভিডেন্ড দিয়ে খাওয়াইছে না শেয়ার, গেইন করছে না তারা, ক্যাপিটাল গেইন। তারপরে আরেকটা হচ্ছে এনভয় টেক্সটাইল, এই যে মনে পড়ছে এনভয় টেক্সটাইলটার কথা বলি। কত ভালো ফান্ডামেন্টাল শেয়ার না, ডিভিডেন্ড দিয়ে খাওয়াইছে না শেয়ার, ঘোষণা দিয়ে। ওরা তো মোটামুটি এখান থেকে যে ঘোষণা দিচ্ছে তার চেয়ে বেশি পয়সা কামাই নিয়ে গেছে না, কামাই নিয়ে গেছে। তো এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। কোনো শেয়ার যদি গেমের মানে ডিভিডেন্ড দিয়ে উপরের লেভেলে নিয়ে ডিভিডেন্ড দেয়, সেই শেয়ার থেকে দূরে থাকেন। সেম কেস, রাইট। কামাল ভাই ঠিক বলছেন, আমি এইটার কথা বলছিলাম। এই বিষয়গুলোকে আপনারা যতক্ষণ পর্যন্ত আওতায় না আসতে পারবে, আপনাদের এই শিক্ষার জায়গা যদি আপনারা রপ্ত না করতে পারেন, মাথা ব্রেনের যদি না ঢুকাইতে পারেন, আপনারা আজীবন এই মার্কেট থেকে লস 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 দিবেন। জি, রাফায়েত ভাই ঠিক বলছেন। আমি সব সময় একটা কথা বলি, আপনারা দয়া করে আপনাদের ক্ষতিগ্রস্ত মানুষ দেখে চিন্তা করে দেখেন। এই মার্কেটে আমার মতন টেকনিক্যাল আমি তো ক্ষুদ্র মানে অ্যানালিস্ট, আমি তাদের কাছে শিশু। যারা এখানে বড় বড় অ্যানালিস্ট আছে তাদের কাছে আমি শিশু। কিন্তু আমার যে বেসিক বিষয়গুলো আমি আপনাদেরকে শিখাই, বা বেসিক মার্কেটের চরিত্র যেটা শিখাই, সেটা আজ পর্যন্ত এই মার্কেটে কেউ আপনাদেরকে শিখায় নাই। এক সময় দেখা গেছে হাই রেঞ্জে আপনাদেরকে এইসব চার্ট মার্ট দিয়া বহুত আঁকাআঁকি করে উপরে দেখায়, আবার বাজার খারাপ হলে আঁকাআঁকি করে নিচের দিকে গর্তের দিকে দেখায়। মানে দুই দিকে আপনাদেরকে ফিডিং করানো হয়, একদিকে কেনার জন্য ফিডিং, আরেকদিকে বেচার জন্য ফিডিং। আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আপনারা যারা আছেন আমার ইয়েতে? ওয়ালাইকুম সালাম, হাবুল মৃধা ভাই। তো আমার কথাগুলো আপনারা স্পষ্ট বুঝতে পারছেন কিনা? আমার টাইমিংটা দেখেন বাড়িয়ে নিয়েছি কেন, পরিশ্রমটা আপনাদের জন্য বেশি করতেছি কেন, যেন আপনারা এই মুহূর্তে এই যে আমাদের যেই অড সিচুয়েশনটাতে যেন আপনারা একটু বুঝতে পারেন। এই আলামিন ভাই, আপনি একটু এই ভিএফএস এর এগুলা লেখা বন্ধ করে আগে কথাগুলো মনোযোগ, আমার কথা মনোযোগ দিয়ে শুনলে আপনার এটা কাজে লাগবে। সিস্টেম বলে দিচ্ছে, এই যে বিএফএস ট্রেডটা ভালো গেম দিছে না, পয়সা দিছে না। আজকের ভলিউমে বলতেছে এই বিএফএস ট্রেডের কথা, আমি ওই দুপুরের ইয়েতে বলছি, দুপুরের ইয়েতে বলছি আগামীকালকে বিএফএস ট্রেড 12, 20, 30, 40 পয়সা ট্রেড করে এটা ফেলে দিবে। প্রাইস ধরে রাখতে পারবে না বিএফএস ট্রেড, ঠিক আছে? প্রাইস ধরে রাখতে পারবে না আগামীকাল। কেন পারবে না সেটারও একটা যৌক্তিক বিষয় আছে, কেন উপরে যাইতে পারবে না, কেন? সাপ্লাই। আপনাদেরকে ডোমিনেন্স দিয়ে বুঝাইছি না আপনাদেরকে? তাহলে আপনারা কি শিখছেন ভাই আমার এই কথাটা বলেন। আপনাদেরকে যে বলি, তা আপনারাই যে খালি আপনাদের শেয়ারগুলো আপনারা নিজেরা একটু বাছাই যাচ্ছে। যে রাসেল ভাই ডোমিনেন্স দিয়ে বুঝাইছে, রাসেল ভাই সিমট্যাক্স দিয়ে বুঝাইছে, রাসেল ভাই ওই শেয়ার দিয়ে বলছে যে ভলিউম বেশি, সাপ্লাই জোন, উপরে ট্রেড করে ছেড়ে দিবে। এই জিনিসগুলো তো আপনাদেরকে আমি প্রতিদিন শিখানোর পরও কেন আপনারা আবারও সেই জায়গাগুলো থেকে নিজেরা বাছাই করেন না, আমাকে দিয়ে কেন করেন? আমি তো আপনাদেরকে লাইভে রাখি, লাইভে আসি শিক্ষার জায়গাটার জন্য। এখন দেখেন এই যে বিএফএস ট্রেড, এই যে আগামীকালকে উপরে একটা ট্রেড করবে, এই তার গ্যাপটাও ফিল আপ হবে, তার 16 কলা পূর্ণ হবে, আপনাদেরকে আরডিয়া কলাটা ধরায় দিবে। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? কিছু মজা করেও কথা বলি যে 16 কলা পূর্ণ করবে, আর আপনাদেরকে আরডিয়া কলাটাও ধরায় দিবে। তো সেই জায়গাতে আপনাদের কাছে যাদের বিএসএফ থ্রেড আছে, বিএফএস থ্রেড আছে, আপনারা যদি কালকে যদি প্রফিট না নেন, এরপরে যদি দাম পড়ে যায়, বাজারে গালিগালাজ করলে কোনো লাভ হবে? আবার কেউ যদি নতুন করে এখানে এন্ট্রি চিন্তা করেন,
যে আমি এখানে এন্ট্রি দিব, তাহলে এই ধরা খাবেন আপনি, আর গালিগালাজ করবেন মার্কেটকে, সিস্টেম শিখবেন না, আপনি মার্কেটের শিক্ষাটা নেবেন না, আপনি ভুল করবেন, পরে যায় অমুকরে দোষারোপ করবেন, অমুকরে দোষারোপ করবেন। এগুলা থেকে বিরত থেকে শিখার জায়গাটাতে আসেন, যে কোন কোন জায়গা আমাদেরকে, আমরা টাকা আছে শেয়ার কিনতে 2 মিনিট লাগে না, 2 সেকেন্ড লাগে না, কিন্তু বেচার বেলা দেখছি যে সবাই বেচার জায়গায় সবাই আপনারা 99% ফেলিওর, 99% বেচার জায়গায় ফেলিওর। তো আপনাকে আপনার জায়গাতে স্ট্রিট থাকতে হবে, আপনি কোথায় কিনবেন আর কোথায় বেচবেন। যেমন এই যে বিএফএস ট্রেড আগামীকালকে উপরে একটা ট্রেড করে যদি না পড়ছে, তা আপনার পরের দিন লাইভে আমাকে কথা বললেন। এই ডোমিনেন্স নিয়ে আমি কত সাবধান করছি, 23 টাকা, তারপরে অনেকে কয় কিনা যায় না ভাই, এখানে ডোমিনেন্স কিনা যায়। আমি কই আপনার টাকা থাকলে কিনেন, আপনার যদি ভাল লাগে। আমার কিনা যায় না যায় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাদেরকে সিস্টেম দেখাই দিছি, সিস্টেম শিখাই দিছি। এখন আপনি বেচবেন না কিনবেন সেটা আপনাদের ব্যাপার। এগুলা নিয়ে বারবার আপনাদেরকে শিখার জায়গাতে আসি, তারপরও দেখি যে অনেকে ব্লেম গেম করে ফেলে। আমার তখনই খুব কষ্ট লাগে যে ভাই, আমি এত কষ্ট করে আপনাদেরকে জন্য পাশে থাকি, দুর্দিনে সুদিনে সব সময়, সব সময় দুর্দিনে সুদিনে সব সময় আপনাদের সাথে থাকি, যে অন্তত আমার ভাইয়েরা যেন বিপদে না পড়ে, যেন ওনাদের কোনো ক্ষতি না হয়, অন্তত শিখার জায়গাটাতে শিখুক। কিন্তু ভাই, আপনাদের মধ্যে যারা শুরুতে আছেন এবং অনেক ভাই আছেন, অনেক সিনিয়র পার্সন আছেন, এখানে সচিব আছেন, এখানে ব্যাংকের বড় বড় কর্মকর্তা আছেন, যারা কমেন্ট করে না এখানে মনোযোগ সহকারে, এখানে দুদকের ডাইরেক্টর লেভেলের লোক আছেন যারা আমার সাথে পার্সোনাল কথা বলেন, নীরবে নিবৃত্তে ওনারা আমার কথাগুলো, এই এই ফাংশনগুলো চুপচাপ শুনে 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 ওনারা দেখে বুঝে শিখে। কিন্তু ভাই, আপনাদেরকে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী বা আপনারা যারা অস্থির মানুষ, তাদেরকে আমি মানে এত পরিশ্রম করে শিখাই বুঝাই, তারপর আপনারা ওই কাজগুলা করেন না। আপনারা অনেক, হ্যাঁ, এই খান ব্রাদার্সের কথা ভাই আমি বলছি না, 120 টাকা ঘর থেকে আমি সাবধান করে আসছি, 64 টাকা ঘরে আসবে বলছি। দেখেন, ওই রাহুল বলছিল 80 টাকা, আমি বলছি 80-ও নিচে আসবে, 64 না আরো নিচে আসবে খান ব্রাদার্স, বুঝছেন। এই খান ব্রাদার্সের মধ্যেও আপনাদেরকে আমি বারবার সতর্ক করছি, প্রত্যেকটা জায়গায় জায়গায় ইয়ে করছি। চিন্তায় পড়ে যাই, ঠিক বলছেন ভাই। এই যে বিষয়গুলো আমার, আপনাদের সেফটি যে, আনোয়ার গেলবো না যে গেম করে করুক না রে ভাই, আমার দরকার নেই, 12 টাকা মাইনাস ইপিএস এর দিকে তাকালাম। এই যে ধরেন, এই যে শর্ট টাইমের ভিতরে ধুমধাম যারা ঢুকছেন ইয়ে করছেন, অনেকে বেচেন নাই। এই যে আগামী হয়তো রবিবারে দেখবেন যে এটা মানে মাইটটা দেখলে যে কি পরিস্থিতি হবে, তখন এই যারা কিনছে বা কি আজকে কিনছে যারা বা কালকে যারা কিনবে, তাদের পরিস্থিতিটা কি হবে এটা ভাবেন। মনস্পুলের ব্যাপারে আমি খুবই পজিটিভ। মনস্পুল, এটা আপনাদেরকে কেন পজিটিভ সেটাও আমি বিশ্লেষণ গতকালকেও করেছি, আজকেও। এটা কি আসলো মনস্পুল কই, এই মনস্পুল, তারপরে তমিজউদ্দিন, এবং এই ইয়েটা, এটাকে কি বলে, তমিজউদ্দিন, মনস্পুল, আর একটা হচ্ছে বিডিও টকার, এই তিনটা আপনাদের এই, আপনারা যারা জানতে চাইছেন, আলোচনা করতে গিয়ে যে জিনিসটা পাইছি আমি, যে মনস্পুল শেয়ারটার একটা মানে স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, ভলিউম হয়েছে, একদিন দুদিন স্লো থাকলেও ইউটার্ন আসবে, আলহামদুলিল্লাহ আজকে ইউটার্ন আসছে। দেখেন, এই জিনিসগুলো যে আপনারা যদি শিখতে পারেন, এই জিনিসটা যে কেন আমি মনস্পুলের পজিটিভ কথা বললাম, আর কেন জিকিউ বা ওই ইয়ে শেয়ারগুলা, এই যে কে অ্যান্ড কিউ বা ওরিয়ন ইনফিউশন থেকে কেন সতর্ক করছি, আর কেন এগুলা পজিটিভ কথা বলছি, দুইটা মিলে দেখবেন ওইগুলো হাই রেঞ্জের শেয়ার, এখন ওইটা পড়বে। মার্কেট সেকেন্ডারি মার্কেটই হচ্ছে এখানে গেমলিং এর হিসাব। আর বেস ফান্ডামেন্টাল যদি ঢুকেন, সেটা গেমলিং না, সেটা হচ্ছে আপনাকে পারফেক্ট লং টার্ম এবং বা আস্তে 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 করে আপনাকে প্রফিট দিবে, সেটা হচ্ছে প্যানিনসুলা। এই যে আমার টিপু ভাই প্যানিনসুলার বিষয়টা জানতে চাইছে, এই প্যানিনসুলা দেখেন 12 টাকার ঘরে কি সুন্দর আপনাদেরকে ইন্ডিকেট করছি, কেন দেখেন এত সুন্দরভাবে একটা প্রাইস ক্রিয়েট, মানে প্রাইস তারা এখানে প্রাইসিং করছে,
বসা, আপনি তো আজকে 3 দিনের ভিতরে 4 দিনের ভিতরে প্রফিট পাইছেন, কিন্তু এই যে লোকটা, এই যে আহ, মার্চ মাস থেকে যে যে লোকটা, মার্চও না, আরো আগে, আরো আগে, মানে 1 বছর আগে, 1 বছর আগে যখন বাজার পড়ছে, এই অক্টোবর মাসে যখন এই শেয়ারটাকে এই 9 টাকা 90 পয়সা না কত নামাইছিল, বা আরেকটু নিচেও নামাইছে, এই প্যানিনসুলারে 9 টাকা 20 পয়সা মারছে। কথাটা শুনেন মনোযোগ সহকারে, পয়সা আপনারা কেন ধরতে পারেন না, কেন লসে? আর আপনারা 3 দিনের বৈরাগী, ভাতের এখন অন্ন, এটা হচ্ছে পার্থক্য। 3 দিনে আপনারা কোটিপতি হতে চান। 1 বছর আগে এখানে যখন মারছে, এই মেইন প্রাইসটা হচ্ছে 11 টাকা, মেইন প্রাইসটা এই পেনিনসুলার। আমি আরো 3 মাস আগ থেকে আমি এই শেয়ারটা কালেকশন করছি, 3 মাস আগে। তা আমার তো মার্কেটে লাভের দরকার নাই, লাফালাফির দরকার নাই, আমি 3 মাস থেকে কালেকশন করে 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 আপনাদেরকেও ইন্ডিকেট করেছি, দেখাইছি জিনিসগুলা। এমন না যে আমি ব্যক্তিগতভাবে আমি নিজে কিনছি, আপনাদেরকে বলি নাই। বাজার যখন ভালো ছিল, প্রত্যেকটা স্টক এই সেপ্টেম্বর, আগস্ট মাসে, জুলাই আগস্ট মাসে কি সুন্দর সুন্দর আপনারা প্রফিট করছেন না, দেখাইছি, বলছে এটা ভালো হবে, পরের দিন হল্ট হয়েছে। 3 দিন 4 দিনে প্রফিট করেন নাই, সেটা ভালো মার্কেটের জন্য 3 দিন 4 দিন। বাজার খারাপ যখন থাকবে, তখন আপনাকে হিসাব করে কোন কোন শেয়ার ইন ফিউচারে ভালো হতে পারে, এগুলা যদি আপনি বাছাই যাচাই করে বের করতে পারেন, আপনাকে এই মার্কেট যত পড়ক আর যত কিছু হোক, আপনাকে প্রফিট দিতে বাধ্য। তা আপনি বস্তা ভরে টাকা নিয়ে আসেন জমি জমা বিক্রি করে, বা সারা জীবনের ইনকাম, আইসাই করেন কি, অমুক ভাইয়ে কইছে এই বাড়বে, ওই ইয়ার বিএনপির মনোনয়ন পাইছে, শেয়ারটা হল্ট হয়ে গেছে, আমিও ঝাঁপাইয়া পড়ছি। আপনাদেরকে এই সিস্টেমগুলো বারবার শিখাই, বারবার, কিন্তু আপনারা মাথায় রাখে না, মাথায় রাখতে চান না। কেন রাখতে চান না? আপনাদের মনোযোগ, ভাই আমার স্টকটা কি হবে, ভাই আমার শেয়ারটা কি হবে, এই জায়গা থেকে বেরোয় এসে, ভাই আপনার কি কি যুক্তি আছে, আপনি প্রশ্ন করবেন যে ভাই এইটাতে কেমন, এইটা এই মার্কেটের কিভাবে এই সাপোর্ট লেভেল নির্ণয় করব, ভাই কিভাবে সাপ্লাই জোনে গিয়ে বিক্রি করব। এই জিনিসগুলো আলোচনা নাই না, আপনারা আপনাদের স্টকের কথা বারবার বলেন, যার কারণে আপনারা কিচ্ছুই করতে পারেন না। আমি দেখা দিছি এই এই স্টকের এটা সাপ্লাই সাপোর্ট, এটা সাপ্লাই, পরের দিন যায় কি করেন, আপনি উল্টা কাজটা করে বসেন, যা করেন কি আনোয়ার গ্যালভানাইজিং। একজনে বলে আপনার কারণে আনোয়ার গ্যালভানাইজিং কিনতে পারি নাই। তো ভাই আমি কি আপনাকে নিষেধ করছি, না আপনাকে বাই বাই করতে নিষেধ করি, না সেল করতে বলি? আপনারা শিখার জায়গায় শিখতে আসবেন, এখানে কিনা বেচা আমাকে বলবেন না ভাই এটা কিনতে পারি কিনা। আপনার সিস্টেমের ভিতরে পড়লে কিনবেন, আপনার যদি পছন্দ হয় কিনবেন। ব্লেম গেম কেন করেন আমাদেরকে ভাই? আমরা তো আপনাদের উপকারের জন্য কাজ করছি, কারণ আপনারা ক্ষতিগ্রস্ত। কি ঠেকা পড়ছে, কি দায় পড়ছে আমার? আপনারা বারবার লস করবেন, আপনারাই বারবার ইয়ে করবেন। আপনাদের কারণ আপনারা ভালো থাকেন আমি চাই, আমিও আপনাদের মতন একজন ক্ষুদ্র বিনিয়োগকারী, এমন না যে আমি কোটিপতি। আমি আপনাদের একজন ক্ষুদ্র বিনিয়োগকারী, আমি যা অভিজ্ঞতা অর্জন করেছি, আমি আপনাদেরকে চাই যে আপনারাও সেখান থেকে অন্তত পক্ষে সেফটি থেকে কিছু প্রফিট করেন। হারাইছেন তো এই 10 12 বছর 15 বছর যাবত যারা বা আরো আগেও যারা আছেন, অনেকে বছরকে বছর শুধু দিয়েই যাচ্ছেন, কিছুই পান না। কেউ কেউ আবার কিছু লাভ করেন, কিছু লস করেন, কিছু রিকভারি করেন, এইভাবে চলছেন। কিন্তু আপনারা যদি কংক্রিট জায়গাটাতে আসেন, তাইলে আপনার এক কন্ট্রাক্টর চাঁদপুরের আমার ইলিশ মাছ খাওয়াইবো কইছে, মার্কেটের মাছ দেখা নিজের ইলিশ মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে। শফিক ভাই, রফিক ভাই এখন তো ফোনও করে না। কই কিরে ভাই, আপনি হাওয়া হয়ে গেলেন। যা ওই কন্ট্রাক্টরই করে কামায়, ওই লা ইয়া আছে, ওই যে মানে গেমলিং এর পিছনে দৌড়ায়। আরেকজন আছে সজীব, ওরা আমার সাথে আরো 3 মাস আগে যখন লেকের পাড়ে দেখা করতে আসছে, বলছে যে এইগুলার দিকে থেকে দূরে থাকেন। আরে মিতা, মনস্পুলটা ভালো কংক্রিট জায়গা ছিল, ভালো ইয়েতে ছিল, আহ, এটা বিক্রি করছেন। বুঝেন, বুঝেন না তো, দেখেন এইগুলা তো বোঝা উচিত তো। এগুলা আপনাদেরকে শিখার জায়গাটাতে থাকেন, তাহলে আপনারা আরো সামনে ইয়ে করতে পারবেন। এখন দেখেন এই পেনিনসুলাটা আজকে কোথায় গেছে, আমার তো অলরেডি 50% গেন হয়ে গেছে, আমার এখন প্রফিটের জায়গা কিছু নিয়ে নিছিও। তাইলে আমার তো অন্তত একটা সেফটি জায়গা থেকে আমি প্রফিট নিছি। আর আমি ভালো থাকবো যেখানে যে মানে
আমার মন ফুরফুরা থাকবে এটা বিষয় না, বিষয় আপনাদের সবাইকে নিয়ে আমার চিন্তা, বা সবাইকে নিয়ে আপনাদের মন খারাপ, আপনাদের বিষয়গুলো নিয়েই তো মাথায় রেখে তো আমি আপনাদের সামনে আসি। সিনো বাংলা থেকে প্রফিট করছি, কেডিএস থেকে প্রফিট করছি, এসপিসিএল থেকে, এগুলো থেকে যখন মার্কেট ফুল ফর্মে রানিং ছিল আমরা ব্যবসা করছি না, ওই ব্যবসার টাকাটা তো আর রিইনভেস্ট করি নাই, ঢুকায় রাখছি, লুকায় রাখছি, যে যাক খারাপ পরিস্থিতিতে যেন আমরা আবার কিছুটা করতে পারি। মৃদুল হাবুল দাদা, হাবুল ভাই, রেনেটার ওই যে প্লেসমেন্ট শেয়ার নিয়ে, মানে ওই পারফরমেন্স শেয়ার নিয়ে একটা নাটকীয় ঘটনা আছে, এই কারণে আসলে শেয়ারটাকে অনেক আর এটাও বিষয় না। আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আজ থেকে 15-16 বছর আগে এই প্রাইস, এই শেয়ারগুলোর প্রাইসিংটা কোথায় ছিল? এর ভিতরে ডিভিডেন্ড দিয়েছে, স্টক দিয়েছে, এগুলার ব্যাসেল ফিল আপ করেছে। আপনারা এইগুলা যদি ক্যালকুলেশন না করেন তাহলে আপনারা তো এই হাই রেঞ্জে ব্যাট বিসি যারা 1500-1600 টাকা কিনছে, 700-800 টাকা কিনছে, তাদের উচিত ছিল চিন্তা করা যে 400% স্টক দেওয়ার পরে এই শেয়ারটার কি পরিস্থিতি হতে পারে ইন ফিউচারে। এই জিনিসগুলো স্টক দেওয়া মানে কি, মানে তার শেয়ার সংখ্যা, কোয়ান্টিটি বাড়া, এর প্রাইসিংটা অ্যাডজাস্টমেন্ট হওয়া, এগুলা নিয়ে। পেনিনসুলার নিউজের বিশ্লেষণ, পেনিনসুলার ডিভিডেন্ড দিয়েছে, হোক যাই কিছু দিয়েছে, 5 পয়সা দিলেও দিয়েছে। হ্যাঁ, তো এগুলা দেওয়ার পরে ঠিক 5% লোক, এই যাই 5% লোক প্রফিট করবে, এই 5% লোক অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি, অত্যন্ত ম্যাচিউরড লোক, অত্যন্ত চিন্তাশীল ব্যক্তি। এই 5%-এর মধ্যে যারা থাকবে তারা প্রফিট পাবে, আর যারা হাই হুতাশ আর লাফালাফির জায়গায় কিনবে, এগুলো নিয়ে দেখবেন যে আপনার কেউ, এই যে ওমর ফারুক ভাই, আপনার প্রত্যেকটা শেয়ার ভালো শেয়ার, প্রত্যেকটা শেয়ার, আইবিপি, আইপিডিসি, কেডিএস, আপ্তাবটো, আইসিআইসিএল, বাজারটা একটু স্থিতিশীলতা দেখেন, আপনার এই প্রত্যেকটা শেয়ার, যে কয়টা শেয়ার কিনছেন, 5টা শেয়ার, পাঁচটার পাঁচটা আপনাকে বেনিফিট দিতে বাধ্য হবে, যদি আপনার সেই লেভেলের ধৈর্য থাকে, থাকবে অবশ্যই, আমি জানি। যেহেতু অন্তত আমার কাছে যারা আসছেন, যতজনে আসছেন, ততজনে শুরু থেকে আছেন যারা, আমাকে বেশ ভালোভাবে আমার বিষয়গুলো লক্ষ্য করেন, দেখবেন যে আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হবেন না অন্তত এই বাজারে। আর যদি আনোয়ার গেলবনাইজিং এর মতন শেয়ারে যদি ফাঁদে পা দেন, ক্যান কিউর শেয়ারের মতন ফাঁদে পা দেন, তাহলে কিন্তু আর আলোচনা করা আর না করা সেম একই জিনিস। তো এখন এই জিনিসগুলো দেখেন, এই রেনেটার বিষয়টা বলছি, এগুলো প্রাইসিং এর কিছু অ্যাডজাস্টমেন্ট বিষয় আছে, লং টার্ম এগুলা। একটা সময় এগুলাতে ফরেন বিনিয়োগকারীরা ছিল, কখন ছিল, তারা 5-7 সালের দিকে ঢুকছে, তারা এই 20-22 সালের দিকে তারা অন্তত 100 গুণ 150 গুণ প্রফিট নিয়ে তারা বের হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম আহমদ হোসেন ভাই। আপনাদের মার্কেটের যে ডেপথ গুলা বারবার বলি যে বোঝার চেষ্টা করেন, দেখেন আজকে ফাইন্যান্স সেক্টরের অবস্থা খারাপ বলছি না? ফাইনা ধন্যবাদ ভাই। আমি এই পড়ন্ত মার্কেটে গতকালকে, আমি নাম উল্লেখ করব না, একজনের এই তারা ওই লাইভ প্রোগ্রাম করে টাকার বিনিময়ে, পার্সোনাল ইয়েতে। তো ওইখানে একটা কথা, ওইখানে একজনে ওই টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে যে আমি সব বিক্রি করে দিয়ে বের হয়ে গেছি, এই সেই এগুলা বলছে। তো ভাই, আপনি একজন মানে ভালো মানুষ, সিনিয়র মানুষ, আপনি কালকে কেন বলেন যে বিক্রি করে বের হয়ে গেছি, মার্কেটের পরিস্থিতি খারাপ? আজ থেকে 1.5 মাস আগে কেন আপনি বলেন নাই যে মার্কেটের পরিস্থিতি খারাপ? যখন বাজারটা 5,600 ঘরে, আমি রাসেল যখন আপনাদেরকে সতর্কতা করে আসছি, বুঝে শুনে সাইডওয়েজে যাবে, ওই টাইমে আমি যখন সতর্ক করলাম, আপনি এখন লাইভে বলতেছেন যেটা পড়ন্ত মার্কেটে একদম তলানিতে চলে আসছে, এখন আপনি বললেই কি আর না বললেই কি? এখন বললেই কি না বললেই কি, তাহলে আপনাদের এই বিষয়গুলো একটু খেয়াল করে দেখেন, মিলিয়ে দেখবেন। আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, আমি বলছি যে আপনারা বিনিয়োগকারীদের জন্য তাহলে কিসের লাইভ করেন, কিসের টেকনিক্যাল অ্যানালাইসিস দেখান, কিসের কি হিসাব করেন, কিসের কি হিসাব করেন? আপনি যদি বিনিয়োগকারীকে আপনার অন্তত দুর্যোগ সময় অন্তত সাহস দিয়ে ধরে রাখার কথা না বলে যদি বলেন যে আমি বিক্রি করে দিচ্ছি আপনারাও বিক্রি করে দেন, এটা কি কোনো সুস্থতার কথা? এটা কি কোনো মানুষ? আপনি
আরো 1.5 মাস আগে বলতেন। যখন বাজার অস্থিরতার সৃষ্টি হয়েছে তখন বলতেন, তখন কেন বলেন নাই? এখন যখন তলানিতে আসছে তখন এখন বলতেছেন, তো এখন বলাটা তো মানে সবাইকে বিপদে ফেলা। আর আমি এখন যেটা আপনাদেরকে বলি, যে আপনাদের যে ভালো ফান্ডামেন্টাল শেয়ার আছে, ধৈর্য সহকারে আপনারা ধরে রাখেন। ভাই এই মার্কেটে একবার লস দিলে আপনাকে এই লসটা কেউ রিকভারি করে দিবে না। যারা এইসব গল্প বলে তারা কেউ রিকভারি করে দিবে না। আপনার পোর্টফোলিও সেল মানে আপনার লসটা রিয়েলাইজ, আর লসটা রিয়েলাইজ মানে আপনার এই শেয়ারের টাকা আপনি আর কোনো শেয়ার থেকে চ্যালেঞ্জ দিয়ে বললাম পারবেন না। আপনাদের মতো মানুষ একটা শেয়ারকে বেছে বাইর করা চারটিখানি কথা না, পরিশ্রমের জায়গা। এখানে আপনাকে কোম্পানির আপ টপ টু বটম থেকে আপনাকে তথ্য বের করে এনে তারপরে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, যদি এরকম লস রিকভারি কথা চিন্তা করেন। সিবিওর কথা কালকে বলেছি, উপরে ট্রেড করে ছেড়ে দিবে, ছাড়ছে কিনা দেখেন। ইপিএস টিপিএস এর কথা আমার কাছে কাহিনী বলে লাভ নাই। আমি সিবিওর কথা গত 2-3 দিন যাবত সতর্ক করে আসছি, ভাই এখানে এই জায়গায় মালগুলা খাওয়াই দিছে, মানে স্টকগুলা খাওয়াই দিছে। স্টকগুলো খাওয়া দিচ্ছে যারা এই যে 62, 63, 60, 62, 160, 62, 63 টাকা যারা কিনছে, তারা কি এখানে ওই আপনার বোনাস খাওয়ার জন্য বসে থাকবে? তারা ক্যাপিটাল গেইনে পায়ে গেছে বেশি। আর কি এবার আপনারা বোনাসের জন্য অপেক্ষা করছেন, আপনাদেরকে দিচ্ছে ধরায়া। না, নেট সমস্যা নাই। নেট সমস্যার যে সমস্যাটা ছিল আগে, আমি ডিভাইস 2,000 টাকা 2,000 টাকা খরচ করে ডিভাইস কিনে এনে তারপরে আমি ঠিক করছি। আপনারা তো আমার 1 টাকাও দিলেন না। কইছিলাম যে আপনারা আমার এই ডিভাইসের খরচটা পাঠান, কেউ তো পাঠাইলেন না। আগামীকালকের বাজারটার বিষয়টা একটা সকালবেলা প্রেসার ক্রিয়েট তো হবেই, বুঝছেন ইমরান ভাই। আগামীকালকে একটা 5টা ব্যাংকের বিষয় নিয়ে। কালকেও দেখেন ভাই, আজকে আমার ওই যে রাফাত ভাই তো জানেন, পিকনিক গ্রুপের মধ্যে কি সুন্দর এই নোয়াখালীর ভাষা, এই চট্টগ্রামের ভাষা, বরিশাল্লা ভাষা, সিলেটি ভাষা, সব কয়ে একটা সুন্দর একটা ইমেজ তৈরি করছি, যেন কারো মন যেন কারো খারাপ না হয়। ফাট করে একটা মেসেজ এসেই, মানে মেসেজটা দিয়েই মনটা খারাপ করে দিল, যে ভাই একটা কথাবার্তারও তো একটা সিস্টেম আছে। মার্কেটের কথা একটা জিনিস বলছি, যে সরকার আসলে হ্যাঁ, এই যে কামরুল আলম ভাই, ওরা মানে বিভিন্ন কৌশলে আপনাদেরকে শেয়ার বিক্রি করা, এই সব জায়গায় শেয়ার বিক্রি করার জায়গা রে ভাই। আপনি ধরেন এই যে যাদের কাছে ধরেন ওই যে অনেকের কাছে নাহি ক্যাপ আছে, এখন নাহি ক্যাপ যদি কেউ বলে যে আপনি তো ভাই মার্কেট আরো পড়বে, আরো এই হবে সেই হবে, বেচা দিলে, আমি তো বেচা দিছি আপনারা বেচা দেন, এই কথা যদি বলে, তো সেই লোকটা কত বড়, মানে আহ, কতটা ন্যারো মাইন্ড, বা ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে ইচ্ছা করে না, কারণ আমি চাই না কাউকে অসম্মান করে কথা বলতে। তো ওই লোকটা কতটা মানুষের ক্ষতি চিন্তা করে সেল করতে বলে। আর আমি আপনাদেরকে নাহি ক্যাপ বলছি যে এই জায়গা যেটা আছে, এটা একটা বটম সাইডে চলে আসছে, একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, বাজারটা ঘুরলে এই নাহি ক্যাপটা আবার উঠবে, বলছি কিনা বলেন আপনারা। আমার নাম্বার দিচ্ছি ভাই। এই যে এটা আমার বিকাশ নাম্বার, ডিভাইসের পয়সাটা আপনারা দেন। আচ্ছা শুনেন, আমি নাহি ক্যাবের কথা যারা ভুল করে কিনছেন, এক ডাক্তার ভাইয়ের কথা বলছি, উনি হোমিও ডাক্তার। তো ওনারে বলছে, উনি কয় ভাই আমি 27 টাকা 40 পয়সা বিক্রি করছি, পরে আবার কি বুঝা 26 টাকা 90 পয়সা কিনছি। আমি কেন, আমি নিজে ভুল করছি, এখন আমি কি করতাম, আমার রাত্রে ঘুম হয় না। তো আমি ওনারে একটু দুষ্টামি করে কইছি যে ভাই, আপনি যা কিছু করেন আর না করেন, যা কিছু করেন আর না করেন, আপনি রুগীরে ভুল ওষুধ দিয়ে না এই শেয়ার বাজারের শোকে, পরে রুগীও মরবো আপনিও মরবেন। বুঝছেন নি? তো ওনারা আমি বলছি যে ভাই অপেক্ষা করেন, আপনার শেয়ারটা আর পড়বে না, মোটামুটি একটা সাপোর্ট পাইছে। তো সাপোর্ট পাইছে যেহেতু, যদি একটু ওয়েট করেন, এই নাহি ক্যাপটা আবারও আপনার অন্তত 20-22 টাকার ঘরটা যাবে, বাজারটা একটু স্থিতিশীল হতে দেন, সময় লাগুক, অন্তত 2 মাস 3 মাস লাগুক।
পরে বলছে ভাই আপনার সাথে কথা বলে আমার একটু শান্তি লাগছে। আমাকে পার্সোনালি অনেকে ইনবক্স করলে আমি দেখি যে বেশি হতাশ, আমি একটু ফোন করি, ব্যস্ত ভাই, আমি অনেক ব্যস্ত থাকি, অনেক ব্যস্ত থাকি, যার কারণে সবারটা বলা পসিবল হয় না। তো মন খারাপ করেন না, লাইভে আপনাদেরকে বলে দিই, আপনারা এগুলা খেয়াল রাখেন, হ্যাঁ। এখন দেখেন, এই নাহি ক্যাপটা আমি বলছি সে এ, আমি কি আমি যদি তাহলে বলতাম যে ভাই আপনি বেচা দেন, বাজার খারাপ হবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। তো এখন আমি যদি বলতাম যে ভাই আপনার সেটা বেচে দেন, বাজার খারাপ হবে, তাহলে আমি তার ক্ষতি করলাম না? আমি কি তার ভালো করলাম না ক্ষতি করলাম? আর আমি বলছি ভাই ওয়েট করেন, যেহেতু আপনি লসে পড়ে গেছেন, ধৈর্য ধরেন, বাজার ঠিক হলে উঠবে, আপনি এখান থেকে অন্তত কিছুটা রিকভারি হবে, তখন স্টপ লস নিয়েন। তাহলে এটা আমি ভালোর জন্য বললাম না খারাপের জন্য বললাম? এইগুলো একটু বিবেচনা করেন। এখানে এখন বিভিন্ন গ্রুপে প্যানিক সৃষ্টি করতেছে, বাজার পড়বে, এই হবে সে হবে, আমি বেচা দিছি আপনারা বেচা দেন। কালকে একটা গভর্নমেন্ট বলছে যে মানে আগামীকালকে ফোর্স সেল হবে। তা আমি বলছি ফোর্স সেল তোমার পিছন দিয়ে যাবে, আর কি কি ইয়ে করব বলেন? এক টাকাও নাই, এগুলা মানে ভ্যালুলেস হয়ে গেছে, এক টাকাও শেয়ার মূল্য নাই। আরো তিনটা ব্যাংকের কথা বলেছি, এনবিএল বলেছি। আচ্ছা, আইএফআইসি ব্যাংকের কি অবস্থা আজকে? আইএফআইসি ব্যাংকের কি পরিস্থিতি? 4 টাকা 90 পয়সা। এই আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আর হচ্ছে এবি ব্যাংক, এই তিনটা মার্জারের জন্য প্রস্তুতি হয়ে আছে, প্রস্তুতি হয়েছে। এখন আপনারা আপনাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? দোষারোপের জায়গা আসবেন না ভাই, আমার যেটা বাজারের আপনাদের মানে শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি যা কিছু করার, সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়িয়ে কথা বলে আসছি, দেখা আসছি, ঠিক আছে? তো এই তিনটা ব্যাংকও রেডি হচ্ছে। বিষয়গুলো আপনারা এই অনুধাবন করেন। এবার দেখেন পজিটিভ সাইনের দিকে দেখেন। আপনারা ফাইন্যান্স সেক্টরের কিছু কিছু শেয়ারের যে স্টকের ইপিএস গুলা থার্ড কোয়ার্টারে যে ভালো আসছে, এর মধ্যে বিডি ফাইন্যান্সটাও একটা ভালো রিকভারি করছে, যদিও বিডি ফাইন্যান্সটাও একটা ভালো গ্যাপ হয়ে আছে। এ দেখেন বিডিএ ফাইন্যান্সটা কত নামাইছিল, 60 টাকা নামাইছে, এখন কত? 7 × 14, 3 × 21 বা 17। যদিও সে উপরে কিছুটা ভালো গেম করছে বা ভালো প্রফিটও করছে এখানে, মানে ক্যাপিটাল গেইন করছে, কিন্তু তার থার্ড কোয়ার্টারটা যখন ভালো আসছে, খেয়াল করেন কথাগুলা, থার্ড কোয়ার্টার যেমন ভালো আসছে, তার ফান্ডামেন্টাল বেসটা ঠিক আইপিডিসির মতনই একটা বেস ধারণ করছে সে। আইপিডিসি 13 টাকা নামাইছে না, এখন 20 টাকাতে, 20 টাকা 21 টাকা 22 টাকা আপনাদের সেফ জোন, এখানে আপনারা ইনভেস্ট করলেও আইপিডিসির মতো শেয়ারের লোকসান হবে না। এখন সেই জায়গায় যেহেতু এটার বিডি ফাইন্যান্সের আগামী ইয়েতে আপনার ফেব্রুয়ারি মার্চে যখন ডিভিডেন্ড ঘোষণা আসবে, তখন কিন্তু ডিভিডেন্ডের একটা আহ, বিষয় আছে। জুন ডিসেম্বর ক্লোজিংয়ে ইপিএসটা যদি আরও ভালো করে, যেভাবে রিকভারি করছে আরও ভালো করে, এই শেয়ারটা আরও ভালো দিকেও যেতে পারে, সম্ভাবনা আছে। 21 22 টাকা তো যে পজিশন আছে এখান থেকে যাবেই, যেহেতু সে, আমি যদি একটা ক্যালকুলেশন করে বলি কথা, ওই যে যেটা সাপোর্টের বেলা বলছি 3 17 51 বা 51, এই 51 52 53 সাপোর্ট যাওয়ার জন্য প্রস্তুতি। আবার যখন 45 থেকে যখন ইউটার্ন আসছে, বলছি যে না ভাই এবার একটু সে শক্ত অবস্থানে গেছে, সাপোর্ট একটু সেফ জোনে চলে গেছে। এখন এই বিডি ফাইন্যান্স যাদের আছে, তারা আপনারা অন্তত এই 14 15 টাকার লেভেল পর্যন্ত আপনাদের একটা সেফ জোন তৈরি হয়ে গেছে, সেফ জোন তৈরি হয়ে গেছে। তো এখন এই জিনিসটাতে আপনার এই যে জায়গাটা আছে, এখানে 18 টাকা 50 60 পয়সার দিকে একটা সাপ্লাই জোন আছে, গেছে কিনা সেই লেভেলটা দেখেন, 17 টাকা 70 পয়সা গেছে। তো এখানে গিয়ে আবার রিটেস্ট হচ্ছে, রিটেস্ট হচ্ছে যেহেতু, তো এখন এই জায়গাতে দেখেন বিডি ফাইন্যান্সটা এই জায়গাটা, এই সিচুয়েশনটা যখন এটা মোস্তাফিজুর ভাই খুব সুন্দরভাবে মনে রাখছে, নাহি ক্যাপ, বুঝতে বুঝতে পাতা না বুঝতে নাহি ক্যাপ। তো এখন এই বিডি ফাইন্যান্সটাও আল্লাহ রহমতে যদি ধরেন এই সাপ্লাই জোনটা যদি পার করে ফেলতে পারে, তার এইদিকেও ওই যে ইয়ের মতন আপনার আইপিডিসির মতন এটার চেহারাটাও ভালো দেখবেন।
আরো বিষয় আছে এখানে, উপরের গ্যাপগুলো আছে 40-42 টাকা পর্যন্ত, এর উপরে গ্যাপ আছে। এই গ্যাপগুলো সে আজ না হয় কাল গ্যাপ ফিল আপ করার জন্য উপরে যাবে। এইদিকে যে জায়গাটা পজিশন একটু ক্লোজলি দেখলেই দেখা যায় যে তার এখন যে পজিশনটা আছে, একটা সাপোর্টের মধ্যে বিডি ফাইন্যান্সটা রয়ে আছে, একটা সাপোর্ট ক্রিয়েট করছে এখানে। মোটামুটি একটা নিরাপদ স্থান, আরেকটু নিরাপদ স্থান যদি খোঁজেন তাহলে এই 13.90-14 টাকার ঘরটা আরও নিরাপদ স্থান। আরেকটা বিষয় বলি, 60 টাকা থেকে 14 টাকা, আপনাদেরকে একটা সিস্টেম বলছিলাম না, মনে আছে যে একটা শেয়ারের প্রাইস কিভাবে হাই লেভেলে যায়। কোনো শেয়ার যদি বটম থেকে 50% গেইন করে এবং 50%-এর উপরে সে যদি ধরে রাখতে পারে, তাহলে নিশ্চিত থাকেন যে ওই শেয়ারটা 100%-এর দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। কোনো শেয়ার যদি বটম থেকে 50% গেইন করে 50%-এর উপরে 60 বা 51-2%, 55% একটা সাপোর্ট ক্রিয়েট করে, যেটা এই বিডি ফাইন্যান্সটা করে আসছে, করে চলছে। তো কোনটা করছে দেখেন, এই বিষয়গুলো খেয়াল করেন। এই বিডি ফাইন্যান্সটা লোয়েস্ট প্রাইস যদি ধরি 6 টাকা 90 পয়সা, তো 60 টাকায় ধরি, তো 7 দুগুণে 14। আসেন এবার 60 টাকার অর্ধেক কত, 7 3 10, আর হচ্ছে 50, মানে 10.5 টাকা। দেখেন 60 টাকা, এই শিখেন ভাই, এগুলো একটু শিখেন, মনোযোগ সহকারে শুনেন, ঠান্ডা মাথায় শুনেন। এই 60 টাকা পর্যন্ত নামাইছে। আক্তার ভাই, আপনি সিনো বাংলা থন, আপনি কথা শুনেন মনোযোগ সহকারে। আহ, এই 60 টাকা নামাইছে 7 দুগুণে, প্রথমে আমি 50%-এর হিসাব করি। 7-এর অর্ধেক কত, 3.5 টাকা, তাহলে 60 টাকা 3.5 টাকা কত হয়, 10 টাকা, 10.5 টাকা। দেখেন তো ভাই, 10.5 টাকায় গিয়ে সে একটু, মানে একটু নাটক করছে কিনা, মানে 50%-এ গিয়ে নাটক করছে কিনা। উত্তর দেন, কেউ উত্তর দেন। উত্তর না দিলে মনে করবো আপনারা মনে হয় বিড়ি টানতেছেন আর চা খাইতেছেন। বিড়ি খাওয়া বাদ দেন, আমার কথা শুনেন। বিড়ি আমি একসাথে, আপনারা সহ একসাথে বিড়ি জ্বালামো। কথা শুনেন। এই 60 টাকার থেকে 10.5 টাকা গিয়া, এখানে গিয়ে একটা ব্রেক নিচ্ছে নেই, কত পার্সেন্ট, 50%। 50% ব্রেক নিছে, নিয়ে আসে 50%-এর জায়গাটা স্ট্রং করছে, করে 7 দুগুণে 14, কই আসছে 14, এই দেখেন। একটু বড় করে দেখাই, একটু বড় করে দেখাই, দেখেন তো। এই 50%-এর গেইনের পরে যখন সে আরো একটু শক্তি অর্জন করছে, 75%-এর গিয়াও একটু রেস্ট নিছে। 75%-এর রেস্ট নিছে কেন, এদিকে সাপ্লাই জোনটারে সে সাপোর্ট ক্রিয়েট করছে। সাপ্লাই জোনটারে সাপোর্ট ক্রিয়েট করছে, করার পরে সে 100% ক্লিয়ার করে ফেলছে 13 টাকা 80 বা 14 টাকার ঘর। তাহলে তাহলে এবার শিখার জায়গা দেখেন, কোনো শেয়ার যদি 50% উঠে ধরে রাখে, সে 100% দিকে যায়। তা 100% গেছে 14 টাকা, তা 100% গিয়া যখন সে শক্ত অবস্থান নিছে, এবার সে কি কোথায় যাবে, 150%, তাই না? তা 150% যদি হয় 14 টাকা, তাহলে 60 টাকা হয়েছে ডাবল 14 টাকা। 14 টাকা থেকে আরো 50% ধরেন, আহ, আহ, এখানে হাইস্ট কত উঠছে, 17 টাকা। 15 16 17, তার মানে এখানে 25% আরো গ্যাপ করছে। এবার দেখেন 100% কমপ্লিট, এবার সে 150% করবে, তাহলে 14 টাকার অর্ধেক কত, 7 টাকা। 7 আর 14 কত, 21 টাকা। দেখেন তো 21 টাকার মধ্যে সাপ্লাইটা আছে কিনা। এখানে 25%, মানে এখানে যদি আপনি 25%টা ক্যালকুলেশন করেন, 25%-এর জায়গায় সাপ্লাইটা, এই 25% যখন ক্লিয়ার করবে, তখন সে আরও 25% গেইন করবে, সেটা 21 টাকার ঘরটা। এই যে দেখেন, এই 21 টাকার ঘরেও একটা সাপ্লাই আছে। যারা বলে যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না, তারা আসলে মার্কেট সম্পর্কে বুঝেই না। প্রত্যেকটা ধাপে ধাপে সাপ্লাই, প্রত্যেকটা ধাপে ধাপে সাপ্লাই, প্রত্যেকটা ধাপে ধাপে সাপোর্ট। উপরে যেমন প্রত্যেকটা ধাপে ধাপে সাপ্লাই, নিচেও তেমন প্রত্যেকটা ধাপে ধাপে। কোন কোন ধাপে আসলে এই আপনার শেয়ারটা থামবে, কোন কোন ধাপে আসলে এখানে আবার বায়ার চলে আসবে, কোন কোন ধাপে গেলে সেলার চলে আসবে। এই শিক্ষা থেকে আপনারা যদি না বুঝতে শিখতে চান, আপনারা আজীবন ব্যবসা করলেও এখান থেকে ব্যবসা পাবেন না। এই বিডি ফাইন্যান্সের এই 321 টাকার ঘরে গেলে এখানে তিন, মানে ডাবল হবে। 7 দুগুণে 14,
আর 3 × 7 = 21, 3 গুণ হবে। তাহলে 7 × 2 = 14 পার করছে, এখন 7 × 14 আর 3.5, তার মানে সে এই 150%, 1.5 গুণ, 1.5 গুণের জায়গায় এসে এখন আবার রেস্ট নিচ্ছে। যেহেতু 1.5 গুণ পার করে রেস্ট নিচ্ছে, আপনি মনে করবেন দ্বিগুণের দিকে সে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে, এটা একটা শেয়ার দিয়ে বুঝাইছি। আপনারা ভাববেন না আবার বিডি ফাইন্যান্স নিয়ে কথা বলছি, বিডি ফাইন্যান্সের কোনো কিছু আছে না, এটার বিষয়ে আমার কিছু নাই, আমার শেয়ারও নাই। কিন্তু আপনাদেরকে শেখার জন্য এটা আমি এটা আমি সামনে নিয়ে আসছি, আপনাকে শিখার জন্য সামনে নিয়ে আসছি। বোঝা গেল? আপনাকে শিখার জন্য আপনাদেরকে এই স্টকটা নিয়ে আসছি, শিখানোর জন্য। কারণ অনেক সময় দেখা গেছে শিখানোর জন্য সামনে নিয়ে আসি, পরবর্তীতে আপনি বলেন ভাই আপনি এই শেয়ারের কথা বলছেন না, ভাই এটা হচ্ছে শিখার জায়গায় আনছি। এই ক্লিয়ার করে বলতে হয় ভাই। আমরা অনেক কষ্ট করে কথা বলি, মানে অনেক সময় বিরক্ত চলে আসে যখন এই ব্লেম গেমগুলো আসে, তখন এই মনটা খারাপ হয়ে যায়। বুঝায় একটা, বুঝে আর একটা, কাজ করে গিয়ে আর একটা। তারপরে ওই যে স্কুল লাইফের, মানে স্কুলের শিক্ষকরা যারা ক্লাস করেন, 100 জন ছাত্ররে বুঝায়, তো যেগুলা বুঝায় সেগুলাই উপরের দিকে যায়, যেগুলা বুঝে না আমার মতন ফটকা এগুলা পিছনের দরজা দিয়ে গিয়ে বিড়ি টানে বা আইসা আবার ক্লাস করে, এরপরে বলে স্যার বুঝি নাই। তো এই জায়গাগুলোতে আপনাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, এগুলা আপনাদেরকে শিখার জায়গাটাতে থাকতে হবে। কষ্ট শ্রম দিয়ে আপনাদের জন্য, ভালোর জন্য, খারাপের জন্য না। আপনারা ভালো থাকলে আমার ভাল লাগে। আপনারা ভালো আইএফআইসি ব্যাংক 6 টাকা 60 পয়সা কিনা আছে, কি করবেন ভাই আপনি? আহ, আমার পরামর্শ যেটা আমি বলছি সেটা দেখেন, আমি যেটা করছি, আপনারা চিন্তা ভাবনা করে আপনাদের ডিসিশন নেবেন ভাই। আমি বলার, কাউকে কিনার কথা বলা, বেচার কথা। তবে আমি একটা জিনিস ভালো ফান্ডামেন্টাল শেয়ারের একটু বলি, যে আপনারা যেহেতু ফান্ডামেন্টাল শেয়ার ধৈর্য ধরেন, এই যে আহ, যে শেয়ারগুলো আপনারা অনেকগুলো বলেন, বীজ নিয়েও ভাই আমার কিছু সন্দেহ আছে। আমার বিছাচারিটা এখন যেভাবে আমি ফলো করছি, যে বেশ ভালো একটা নিউজ ছড়াচ্ছে, মানে গেম লিগের মানে রিউমার ছড়াচ্ছে, যেটা এই হবে সেই হবে, অনেক কাহিনী ঘটাইতেছে, সামনে ইপিএস আসবে। আমার কাছে শুনছেন এই 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 টাইপের কথা যখন আসে না, আমার ভয় লাগে, বুক কাঁপে, যে এই শেয়ারগুলো নিয়ে যে মানে বলে যে এটা গেম করবে, এটার এই ইপিএস এই করবে সেই করবে, যখন এই ধরনের মার্কেটিং হয় না, এই মার্কেটিং এর জায়গাটাতে আমার একটা একটা আহ, আহ, মানে এই শেয়ারগুলো নিয়ে আমার একটা টেনশন হয়ে যায়। আপনাদেরকে বিচ্ছাচারি, এআইএল আর আহ, এই যে ইয়ের কথাটা বলছি, এই যে এটাকে কি বলে, খান ব্রাদার্স, যখন সাপোর্ট লেভেলে ছিল, মার্কেট ফেভারে ছিল, বলেছি যে ভাই সাপোর্টটা যেখানে আছে, সে সাপোর্ট থেকে সে উপরে একটা গেম না দিয়ে নিচে আসবে না। আলহামদুলিল্লাহ মার্কেট ভালো যখন ছিল তখন কিন্তু গেমটা দিয়েই নিচে নামছে। এরপরে যখন খান ব্রাদার্সটা যখন এই 165 লেভেলে, আপনারা বারবার আমাকে রিকোয়েস্ট করতেছেন, আমি বলছি বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বলেছি কিনা আপনারা মনে করে দেখেন। তারপরেও যদি আপনারা ব্লেম গেমের জায়গায় দাঁড় করা ফেলেন, তাহলে আমার আমার দুর্ভাগ্য না, দুর্ভাগ্য আপনাদের, যারা ব্লেম গেম করেন তাদের দুর্ভাগ্য। কেন বলি, আপনারা ব্লেম গেম করার যে দায়টা চাপাচ্ছেন, আপনার গুনার, আমার গুনার ভাগিটা আপনার কাঁধে যাবে, কারণ আমি আপনার মঙ্গলের জন্য বলছি। আর আপনি আমাকে ব্লেম গেম করছেন, আমার আপনার সোয়াবের ভাগটা আমার কাছে চলে আসবে। আমি মানুষের উপকারার্থে কাজ করি, আমাকে ব্লেম গেম দেওয়া মানে আপনি নিজেকে ব্লেম গেম করা। তো এখন এই জায়গাটাতে যে আমি বারবার আপনাদের এই 160, আমার এই যে সমীর কুণ্ড দাদা আছে, আমাকে গুরু মানেন, আমাকে মানে এতটা বিলিভ করেন উনি। সমীর কুণ্ডু দাদা, উনি একজন এনজিওর প্রধান, ফরিদপুরের। উনি আমাকে মনে প্রাণে ভালোবাসেন, মনে প্রাণে আমার কথা বিশ্বাস করেন, যা বলি তাই। ওনার কাছে শেয়ারটা ছিল 120 টাকার ঘরে কিনা ছিল, 20-22 টাকা। তো যখন এই 113-14 টাকা, 15 টাকার শেয়ারটা ছিল, আমি বলছি দাদা আপনার যদি ওভার গ্রিডি না হন, তখন এই জায়গাটাতে একটা সাপ্লাই জোন ছিল 130 টাকার ঘরে। বলছি দাদা এটা 130 টাকার উপরে, অনেক উপরে যাইতেও পারে, বাট আপনি যদি ওভার গ্রিডি না হন, আপনি এই জায়গাটাতে সেভ এক্সিট নিতে পারেন। উনি বলছে দাদা আপনি বলছেন তো বলছেন, আপনার কথার বাইরে যাব না। তো উনি 130 টাকা বেচার পরও কিন্তু 165-63 টাকা পর্যন্ত উঠছে। বলছে দাদা আপনি বলছেন আমি শুনছি, আমার ওভার লাভের দরকার নাই। এর পরবর্তীতে যখন আমি বলছি, এখানে অনেকে আমাকে যখন
অনেকে যখন আমাকে এই শেয়ার মানে এই শেয়ারের আলোচনায় জানতে চাইছে, আমি বলছি যে ভাই বি কেয়ারফুল, আপনাদের ডিসিশন আপনারা নেবেন, আপনারা কিনবেন বেচবেন আপনাদের দায় দায়িত্ব, কিন্তু এটা ওভার ওভার ভ্যালু, এটা ওভার ভ্যালু। দেখেন, যখন এটা নামা শুরু করছে আমি একটা কথা বারবার সতর্ক করছি, খান ব্রাদার্স 113 টাকার নিচে নামা মানে এটা 100 টাকার নিচে নামা, 100 টাকার নিচে নামা। এবং ওই যে রাহুল ভাই গ্রাফাইকা বলছে এটা 81 টাকা আসবে, আমি তো রাহুল ভাই তো 81 টাকা বলছে, কিন্তু আমি বলছি যে এটা আরো নিচে আসবে। 64 টাকার ঘরটা তো এখন দেখতেছি, কিন্তু 64 টাকার ঘর পর্যন্ত সে আইসা থামাইতে পারবে কিনা সেটাও একটা সন্দিহান। দেখেন তো আসছে কিনা, কাছাকাছি চলে আসছে, এই যে এই জায়গাটা, এই এইটা এদিকে আসবে, কেন আসবে, কি কারণে আসবে? প্লিজ ভাই, আমি লাইভের টাইমে আপনারা ইনবক্স করবেন না, আপনারা বুঝের মানুষ, ইয়ে করলে সমস্যা, বুঝাইতে কষ্ট হয়ে যায়, মনোযোগ নষ্ট হয়ে যায়। এখন এই খান ব্রাদার্সের যদি যাদের কাছে আছে, উপরে যারা কিনছেন, ধন্যবাদ ভাই, আমি আছি আপনাদের সাথে সুখে দুঃখে বিপদে আপদে সব সময়। হ্যাঁ, এই যে লিটন ভাই আপনি যেটা বলছেন এটা আমি সবাই আগে থেকে সতর্ক করে আসছি, এগুলা যে যে শেয়ারগুলো বিপজ্জনক আমি সেই শেয়ারগুলো থেকে আপনাদেরকে সতর্ক করে আসছি। তো এখন এই জায়গাতে যদি আপনারা সতর্ক না হয় উল্টা কাজ করেন, দোষারোপ করেন, আনোয়ার গ্যালভানাইজিং এর কথা বলাতে আমার উপরে অনেকে ক্ষেপা গেছেন, বিভিন্ন ধরনের কথা বলছেন। এখন এইখানে যদি কেউ ধরা খায়া যা একবার আটকা পড়েন, আমাদের মতন ক্ষুদ্র বিনিয়োগকারীরা, তো তখন বলবে এইসব বাজে কোম্পানির শেয়ারে যদি একবার আটকা পড়ে যান, তখন আপনারা এই দোষারোপের জায়গায় চলে আসবেন বা আসেন। আপনারা যতক্ষণ পর্যন্ত দোষারোপের মধ্যে থাকবেন, বিশ্বাস করেন আপনারা কেউই প্রফিট করতে পারবেন না এখান থেকে। এই বাজে কোম্পানি 12 টাকা ইপিএস মাইনাস ওই ফেক 2 টাকা ইপিএস ফার্স্ট কোয়ার্টারে প্লাস দেখায়া গেমলিং করতেছে, এবং নিয়ন্ত্রণ সংস্থার চোখে এখন আর এগুলা চোখে পড়ে না, এগুলা পড়বে না, পড়বে কোনটা, আপনার শেয়ারটা বাড়লে ওই ওই বাস্টারদের চোখে পড়বে। গালি দিয়ে ফেললাম ভাই, কষ্টর থেকে গালিটা দিছি, বুঝছেন? তো ওই এগুলা ইচ্ছামি এখানে চলবে, তো এখানে গালিগালাজ করেও লাভ হবে না, আন্দোলন করেও লাভ হবে না, আমাদেরকে আমাদের সতর্কতার জায়গায় থাকতে হবে। আজকের যে স্টকগুলো দেখেন আলোচনা করছি, যে যেগুলোর মধ্যে আলোচনা আনছি গতকালকের প্রত্যেক দিন, যেগুলো ওভার ভলিউম ক্যান্ডেল ইয়ে বড়, আপনারা পরের দিন সিদ্ধান্ত নেবেন। যেমন এই যে আপনাদেরকে গতকালকে যে শেয়ারগুলো বলছে, এই যে বিএফএস ট্রেড, বিএফএস ট্রেডের কথাটা বলছি, আগামীকালকে উপরে সেল দিয়া এটা ছাইড়া দিবে। কত সেল দিবে? 12 টাকা 20-30 পয়সা পর্যন্ত পাইবেন, এইটুকুই নিশ্চয়তাও সন্দেহ লাগে। ফ্যাক ডিলের কথা আমার মিজান ভাইয়ের একজনের আছেন, উনি একজন সিনিয়র অ্যাকাউন্টিং একটা কোম্পানির নিটল টাটাতে চাকরি করেন। বেচারারা আমি বলছি, কিন্তু ওই সেই ইয়ার ফাঁদে পা দিছে, ওই ট্রেডারের ফাঁদে পা দিয়ে সেটা বিক্রি করতে পারলো না। আজকে কোথায় 3 লাখ টাকা নাই একটা শেয়ারে। এ ওমর ভাই, আপনি খান খান ব্রাদার্স কমবে না মনে হয়, এসব কথা এখানে বললেন না ভাই, এটা আরো পড়বে, 65 টাকার ঘরে আসবে, তারপরে আপনি আমার সাথে যোগাযোগ করেন। এ ইআইএল নিয়ে আরো 3 মাস আগে যখন ফুল ফর্মে মার্কেট ভালো, মার্কেট যখন ফুল ফর্মে মার্কেট ভালো, বুঝছেন? এই মার্কেটে যখন একদম টিপু ভাই সাক্ষী, এখানে যারা আছেন অনেকেই সাক্ষী, আমার এই আহ, আশিকুর রহমান ভাই আছেন আপনি লাইভে, আশিকুর রহমান ভাই আমার সাথে ডিবেট করছে এটা এটা নিয়ে। আমি আশিকুর রহমান ভাইরে, উনি আবার একটু আহ, মানে আমাদের মতন টিপু ভাইয়ের মতন মন মানসিকতা মানুষ, মানে একটু উদার টাইপের। উনি আমার সাথে এই ইটিএল নিয়ে, ইআইএল নিয়ে, এক্সপ্রেস ইন্স্যুরেন্স নিয়ে আমার সাথে ডিবেট করেছেন। ওনার সম্ভবত 33-34 টাকার ঘরে কিনা ছিল। তো উনি বলছেন যে শেয়ারটা অনেক উপরে যাবে, আমি বলছি এটা 29 টাকা, 30 থেকে 28 টাকার ঘরে আসবে। আজকের 28 টাকা আসছে কিনা দেখেন তো, আরো 3 মাস আগের কথা মনে করে দেখেন আপনারা যারা আমার শুরুতে ছিলেন। এই ইআইএল নিয়ে আমার সাথে উনি ডিবেট করছেন, আমি বলছি এটা 35-এর উপরে ক্রস করতে পারবে না। আমি আমার জায়গা থেকে কথা বলে এই কথাটা আমি বলছি। মঈনুদ্দিন ভাই, মঈনুদ্দিন ভাই ছিলেন না তখন, এই ইআইএল এর যখন আমার সাথে ডিবেট করা হয়েছে, এই যে আহ, আশিকুর রহমান ভাইয়ের, আশিক ভাই এখন আমার আশিক হয়ে গেছে। দেখেন,
আশিক ভাই দুইটা স্টক নিয়ে আমার সাথে চ্যালেঞ্জ করছে, দুইটাতে আমি যা বলছি তাই হয়েছে। এরপর থেকে আশিক ভাই আমার আশিক, আমিও আশিক ভাইয়ের আশিক হয়ে গেছি। আশিক বানায়া, একটা গান আছে না, আশিক বানায়া আপনে, একটা গান আছে না হিন্দি গান, এই আশিক বানায়া ফেলাইছে আশিক ভাই আমারে, বুঝছেন? কেন আশিক বানাইছে বুঝেন এবার। এবার একটু ইয়া, এই যে মঈনুদ্দিন ভাই ছিল, এই যে হাকিম ভাই চলে আসছে, এমডি হাকিম ভাই। তো আমি যেই সময় যে কথাটা বলছিলাম, দেখেন 3 মাস পরে কার্যকর হয়েছে কিনা, জায়গায় আসছে কিনা। আমার আশিক ভাই আমার, তো ওমর ভাই যে বলছেন খানবাজার স্যার পড়বে না, মনে হয়, মনে হয় জায়গা না, এখানে কোনো কিছু মনে হয় দিয়ে চলে না। এখানে আপনাকে এই বিচার বিশ্লেষণ, এই গভীর ডেপথ বিষয়টা, আমার সমীর কুণ্ড দাদা আছে কি না জানি না এখানে, উনি থাকলে হয়তো আরেকটু ওনারে নিয়ে কথাটা, উনি যে আমাকে গুরু মানছে, আমি ওনারে শ্রদ্ধার জায়গায় নিয়ে আসছি। এই যে হাকিম ভাই আছেন, আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলি না, এই 16-17 বছর মাথার ঘাম পায়ে ফেলছি, চোখের পাওয়ার কমায় চশমা লইছি, শুধু শিখতে শিখতে। দুর্দিনে সুদিনে কেন আপনাদের পাশে আছি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আপনাদেরকে শেয়ার করি। এমন না যে আজকে এই দুর্দিনে, এই দুর্দিনে যারা বলে যে আপনার শেয়ার বেচা দেন, আমি বেচছি। তো এই জায়গাটাতে থেকে যেই কথাটা বলছে, যারাই বলছে বা বলে যে আমি বেচে দিছি আপনি বেচেন, ওই ইয়ার আহ, ওই যে লেস কাটার গল্প একটা আছে না, লেস কাটার গল্প, ওই যে কিভাবে যে বান্দরের না কাল লেস কাটছে, আর কয় আমার লেস কাটছি তোমরাও লেস কাটো, ওই ঘটনাটা হয়ে গেছে আর কি। আমার মনে আসতেছে না এই গল্পটা, হাসির জোকস, জোকস আর কি। আমার লেস কাটছে তোমরাও লেস কেটে ফেলো, এই অবস্থা হয়েছে। আমি বেচে দিছি মানে, এখন আপনি বেচছেন না না বেচছেন, আপনি পোর্টফোলিও দেখাইছেন। এইসব জায়গা থেকে আপনারা, এইসব লোক থেকে দূরে থাকেন, যারা বলে আপনি বেচা ফেলান আমি বেচা ফেলাইছি, আপনি কিন্না ফেলান আমি কিন্না ফেলাইছি। আপনারা আপনাদের জায়গাতে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো এখন এই ইআইএল এর পরে জিআইবি নিয়ে আমার সাথে উনি ডিবেট করছে। এই জিআইবি 3 টাকা 20 পয়সা ওনার কস্টিং ছিল আশিক ভাইয়ের। আমি বললাম যে ভাই, ফিবোনিসি দিয়ে আমি একটা হিসাব করে দেখলাম, আহ, আহ, হিসাব দেখলাম 1 টাকা 80 পয়সা আসে। উনি বলছেন কি বলেন ভাই, আপনার মাথা ঠিক আছে নাকি, আর 1 টাকা 80 পয়সা এলে আমি আরো 2 লাখ কিনবো। আমি কই কিনতে পারেন, আপনার টাকা, আপনার বিষয়, আপনার টাকা আপনার চিন্তা। কিন্তু আশিক ভাই ওই টাইমে পরে স্বীকার করছে যে রাসেল ভাই শিয়ালের লেস, রাইট শিয়ালের লেস। তো এই আশিক ভাই তখন বলছে যে রাসেল ভাই সেদিন যদি আপনার কথা যদি আমি মানতাম, আমার কোনো লস থাকতো না। তো শিয়ালের লেস কাটে, কাটা গেছে, এখন শিয়ালে কয় আমি লেস কাটছি তোমরাও লেস কাটো। এটা দেখো কি সুন্দর লাগে আমার পিছনটা। তো এই যারা হচ্ছে এই ধরনের আহ, যে, তো লেস কাটা শিয়ালের গল্পের মতন হয়েছে যে এই মুহূর্তে, দুর্যোগ মুহূর্তে যেখানে সাহস দিবে যে ভাই যা তো হয়েছে হয়েছে, আপনারা এখন ধৈর্য ধরে রাখেন, ধৈর্য ধরে থাকেন। বাজার সবসময় পড়বে এমন বিষয় না, আবার ঘুরেই দাঁড়াবে একটা। বলছি না যে টেনিস বল যখন নিচে মারবে, যেখানে ড্রপ করে বাধা খাবে সেখান থেকে আবার ওইভাবে উপরে উঠে আসবে। আপনার হাতের টেনিস বলটা এই ফ্লোরে মারেন, মাটিতে মারেন, যেখানে বাধা খাবে সেখান থেকে আবার উপরে উঠে আসবে। এই শেয়ার মার্কেটও যেখানে নিচে গিয়ে বাধা খাবে সেখান থেকে আবারও উপরে উঠে আসবে। কত 17-18 বছরে কত পতন দেখলাম, আবার কত উত্থান দেখলাম। একজনে বলে বাজার বন্ধ হয়ে যাবে, কি ধরনের উদ্ভট কথা বলছে, বাজার বন্ধ হয়ে যাবে না, বাজার বাজারের জায়গা থাকবে। সাপোর্ট শেয়ারটা দিয়ে বুঝাইছি 17 টাকা সাপোর্ট, আমার নাসির ভাইয়ের লসের, হিউজ পরিমাণ লসের জায়গা থেকে তিনি লাভ করে বাড়িছে। সাপোর্ট ইন্ট্রাকো এগুলা শেয়ার থেকে, সিমটেক্স থেকে, মানে হিউজ কোয়ান্টিটি লসে ছিল তার পোর্টফোলিওতে, বেচে নাই।
সাহস করে 2টা বছর না 3টা বছর ধরে রাখে আজকে সে গেইনার। আমি আপনাদেরকে এই মুহূর্তে যে বলবে যে আপনার শেয়ার বেচা চলে মানে সেভ হন, এদের মতন মানে স্টুপিড লোক বা মানে এই ধরনের লোক থেকে ডেঞ্জারাস লোক আর কেউ হইতে পারে না। যারা বলে যে এখন শেয়ার বেচার কথা, কেন আরো 1.5 মাস আগে কইতে পারলেন না ভাই এখন শেয়ার বেচা ভাগেন? মার্কেট যখন উল্টাপাল্টা আচরণ শুরু করছে সেপ্টেম্বরের 8 তারিখে, আমি সেপ্টেম্বরের 14 তারিখে মানে পজিশন দেখে বলছি যে ভাই মার্কেট সাইডওয়েজে চলে গেছে, আপনারা সাবধান থাকেন। এখন সাইডওয়েজে প্লে করবে, তো আমরা এই পড়ন্ত মার্কেটে আমি এই আপতা বটর কথা বলি আমি আপনাদেরকে, আপতা বটর ভালো হবে। আমি একবার ঢুকছি, লাভ করছি, আবারও ঢুকছি, ধরে রয়েছি। কোথায় যাবি তুই? আমি আছি। তুই কোথায় যাবি? আমি আছি। আপতা বটর এই ফুল সিনারিটার মধ্যে আপনি ক্যান্ডেলগুলা দেখেন এবং গ্রিন রেডগুলা দেখেন। ওয়ালাইকুম আসসালাম। এই আপতা বটতে কি কি মনে করেন যে ভলিউমগুলো হচ্ছে, এগুলা কি শুধু সাধারণ পাবলিকেই আছে? এখানে কি পার্টিরা নাই বা বিনিয়োগ নাই? এই বিনিয়োগটা ওই যে ইয়ার মতন আপনার আইবিপির মতন গ্রাফ, আর আপতাবটের গ্রাফ একই। হয়তো আপতাবটটা একটু আইবিপিটা একটু বেশি আনছে, আপতাবটটা এখনো সিমিলার রেঞ্জে আছে। বাজার 700 পয়েন্ট পড়ছে এই আপতাবটর এই আহ, আপনার 33 থেকে 36 37 39 এই লেভেলটার ভিতরে তো ঘোরাঘুরি করতেছে, নামে উঠে, এবং ফ্লাকচুয়েশনটা বেশ ভালো। আমি 33-50-এ ঢুকছি, 39 টাকা একবার প্রফিট নিছি, আবারও ঢুকছি 35-36 লেভেলে। এখন কমছে আস্তে আস্তে, টুকটুক করে আরো কিছু কিনার মানে নিচ্ছি। তো এই জায়গাতে গ্রামের বাড়ি রিসোর্ট ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা একটা সবাই একটা মাধুর্যতার সাথে একটা আনন্দ ফুর্তির সাথে এখানে থাকবো। সবাইকে কিছু একদম সরাসরি সামনে প্র্যাকটিক্যালি আপনাদেরকে গাইডলাইনও কিছু দেখিয়ে দেব যে আপনারা কিভাবে কিভাবে করবেন, কিভাবে কিভাবে কাজ করবেন, বা কিভাবে যতটুকু আমার লাইভের থেকেও আপনারা যারা পার্টিসিপেন্ট করছেন 150 হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ফ্যামিলি মেম্বার টেম্বার সহ। এবং আমরা সেখানে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করব, সবাই সবার প্রতি একটা সিম্প্যাথি থাকবে, একটা কমিউনিকেট থাকবে, আমাদের আন্তরিকতা যেন আরও বাড়ে। আমরা ওইখানে আমরা এই এই ফ্যামিলি টুগেদার গেট টুগেদারের মধ্যে যেন আমরা একটা পুরো একটা ফ্যামিলি যেন সুন্দরভাবে থাকতে পারি এবং সুন্দর একটা আনন্দ উৎসব করতে পারি। ইনটেক ইনটেক বলেন, আহ, আহ, যাই বলেন ইনটেক, আজকে এই বাজারের মধ্যে আমরা একটু এই যে বিষয়গুলো নিয়ে আসি কথা বলি, এগুলার মানে এই স্টকের চেয়ে, কারণ সবই তো অবস্থা একই রয়েছে। ইনটেকটার দেখেন, ও সরি এটা ইন্ট্রাকো চলে আসছে, ইন্ট্রাকো আচ্ছা যেহেতু আসছে ইন্ট্রাকোটাও একটু বলে দিই। এই ইন্ট্রাকোটা আহ, বেশ আহ, এখনো পর্যন্ত ইন্ট্রাকোটা সাপোর্ট জোনের উপরে আছে, মানে সাপ্লাই আগের যে সাপ্লাইটা পার করে সাপোর্ট ক্রিয়েট করেছে, মানে 24 টাকার ঘরের উপরে আছে। ইন্ট্রাকোটা এখনো পর্যন্ত একটা সেফ জোনে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু হিস্টোগ্রামের বারটা রেড জোনে আছে। তো আপনারা কোন পর্যন্ত সেভ থাকতে পারবেন বা ধৈর্য রাখতে পারবেন সেটাও একটু দেখাই দেই। সেটা হচ্ছে 23 টাকা 60 পয়সা। এইটার আরেকটা বিষয় আপনাকে বলি, এই ইন্ট্রাকোটা ঠিক সালভো কেমিক্যালের যখন ওই যে 24-এর ঘরটা পার করছিল না, 25-এর ঘরটা, এ ঠিক একই চরিত্র ধারণ করছে এই ইন্ট্রাকোটা। সালভো কেমিক্যালের মতন যখন 24 টাকা, আরো 2 মাস 2 মাস 2.5 মাস আগে আমরা যখন সালবোতে ঢুকছিলাম 26 টাকা লেভেলে, আমরা সালভো কেমিক্যালে 26 টাকা লেভেলে ঢুকে 32-50-33-এর দিকে বেচছিলাম না, ওই টাইমটা ওইটার চিত্রটা এখানে এখনো পর্যন্ত আছে। তা আপনার ইন্ট্রা করে আপনি ফান্ডামেন্টাল কিন্তু ভালো, এটা কিন্তু বাজার খুললে এটাও 28 না, এটা 32-33-এর মতন বা 35-এ যাওয়ার মতন ইন্ট্রাকোটার অবস্থান আছে। আসেন ইনটেকটাই আপনার দেখাই, এবার আপনার ইনটেকটা দেখাই। ইনটেক অনলাইন, ইনটেক অনলাইনগুলা দেখেন, মনে আছে কি যারা আছেন এই যে নাসির ভাই, টিপু ভাই বা যারা আছেন, সেই আহ, ওই যে সেদিনের কথা কি মনে পড়ে যায় আপনাদের যে আগামীকাল থেকে মানে ওই দিন বলছিলাম, আবার আজকের কথা আবার এটা মাইন্ড মানে মাথায় গাইতেন না, এটা বলছিলাম যখন আরো 2 মাস 2.5 মাস আগে
যে বলেছিলাম আগামী থেকে আইটি সেক্টর গেম হবে, তখন এই শেয়ারগুলা কিভাবে প্রফিট দিয়ে গেছে এই জায়গা থেকে, আমার লাইভে যখন ছিলেন যারা, প্রত্যেকে আইটি সেক্টর থেকে প্রফিট নিছেন। এ মৃদুল দা, মৃদুল দা আছেন নাকি আপনি? মৃদুল দা, মনে আছে আপনার? মৃদুল দা, মৃদুল দাও আছেন, উনিও ড্যাফোডিল কম কিনছিলেন, কিছু প্রফিটও করছেন। তো এইখান থেকে আইটি সেক্টর যখন হাইজ রিস্কে চলে গেছে, আরএসআই ৮০ উপরে গেছে, তখন কিন্তু আমি আবার সতর্ক করছি যে ভাই আইটি সেক্টরের গেম ইজ ওভার, বি কেয়ারফুল। আপনারা আপনাদের প্রফিট টেক করেন বা আপনারা আপনাদের নিজ দায়িত্বে কাজগুলো করেন। টিপু ভাই কন্যাকা কইছি নাকি? বিকাশ নাম্বার চাইছেন, দিছি, কিন্তু একটা টাকাও কেউ পাঠাইলেন না। তো এই আইটি সেক্টর এখন তলানিতে, আসলে পাঠাইবেন কি, সবাই তো মন খারাপ। ভালোর টাইমে তো সবাই করার আগে পাঠাই দিচ্ছেন, লাভও করছিলেন। ইজেন্টটা সেম অ্যাজ ইট ইজ, এখন আবার সাপোর্ট লেভেলে 20 টাকার ঘরে সাপোর্ট লেভেলের জায়গায় চলে আসছে। তো অপেক্ষা করেন যারা আছেন, যারা আসছেন, যারা এই ইয়েতে আছেন, এই যে ইনটেক বলেন, ইজেন বলেন, বটম সাইডে আছে, সাপোর্ট লেভেলে চলে আসছে, যেখান থেকে গেম হয়েছে ভাই। 4,500 নামাইছিল ইন্ডেক্স, 5,600 ব্যবসা দিছে না? যারা ব্যবসা করার তারা করছেন, কিন্তু যারা উপরের লেভেলে ওই টাইমেও মলম পাটির বা বিভিন্ন খপ্পরে পড়ছেন বা বিভিন্ন ইয়েতে করছেন, ধরা পড়ছে। আর অনেকের আছে লাভ করছেন, লাভের টাকা দিয়া ওইটা শুদ্ধ আরো ব্যবসা, মানে আরো লাভের আশায় পুঁজি বাড়ায়া কিনছেন, ধরা খাইছেন। টেনশন কিছু নয়, আপনার লাভের লসটা বাদ, মানে আপনার লাভটা বাদ দিয়ে লস কতটুকু আছে সেটাও একটা মাথায় রাখেন। যে আমি তো লাভ করছিলাম 8 লাখ টাকা, আমার পোর্টফোলিওতে এখন 12 লাখ টাকা শো করে, আমি 8 লাখ টাকা বাদ দিই, তাহলে আমার কত, 4 লাখ টাকা লসে আছি। অসুবিধা নয়, বাজার ঠিক হবে, আপনার এই শেয়ারগুলা আরো লাভ করতে পারবেন। ভাই মনস্পুলের ব্যাপারে একবার তো বলছি, তো আরেকবারও যেহেতু জানতে চাইছেন, মনস্পুল, তমিজউদ্দিন আর হচ্ছে ভিডিও টকার, এগুলা আহ, সমূহ সম্ভাবনা রয়েছে ভালো হওয়ার, পজিশন ভালো, এবং একটা আহ, টাকা ঢুকছে এই বটম লেভেলে, যে মনস মনস্পুল এই শেয়ারগুলোতে ঢুকছে। হ্যাঁ, এই সালবো কেমিক্যালটা বাজারটা দাঁড়াইতে দেন, 40-42 টাকা যাবে, আমি মুখস্থই বলে দিছি। সালবো কেমিক্যাল বাজার ভালো হইলে ওতে ওই সালবো কেমিক্যালটা 40-42 টাকা, 45 টাকার দিকে যাবে, এটাও লিখে রাখেন আপনারা। এখন বাজার খারাপ, তো ভালো শেয়ারগুলা যেগুলা বাড়ার শেয়ার, এগুলো পড়ে রয়েছে, কিছু করার নাই। তো ইজেন্ট টিজেন্ট যেগুলো আপনারা হাই রেঞ্জে কিনছেন, কিছু করার নাই। ইজেন্টটা সম্ভবত 24 থেকে 25 টাকার ঘরে বাজার ভালো হলে যাবে। তো যখন বাজার ভালো হবে, 24-25 টাকা যাইলে আপনি হয় স্টপ লস নেবেন বা আপনারটা আপনি কি করবেন সেটা বিষয়, বিবেচ্য বিষয়। আরেকটা কথা বলি, বাজার যখন ভালো হবে, আপনার ইজেন যখন 24 টাকা যাবে, মাথায় রাখবেন আরেকটা শেয়ারও কিন্তু হাই রেঞ্জে চলে যাবে, তখন আবার ভুল করে ইজেনের টাকা আবার ওই হাই রেঞ্জের গিয়ে শেয়ার আবার ঢুকাই দিবেন না, সেটা আবার ওইখানে গিয়ে ঢুকাই দিবেন না। ঠিক আছে, মাথা থাকবে তো? আপনার বাজার যখন ভালো হবে, আপনার শেয়ারটা যখন আপনার কিনা দামের কাছে যাবে বা কিনা দামে যাবে, তখন কিন্তু আপনি সেল কইরা হুট কইরা ওই টাকা আবার আরেকটা হাই রেঞ্জের শেয়ারে ঢুকাই দিয়েন না। এইটাই আমরা ম্যাক্সিমাম লোকে করি। আমার কথা বুঝছেন কিনা বা বুঝাইতে পারছি কিনা, একটু কমেন্ট করে জানান। যে আপনার শেয়ারটা আপনার কিনা দামে গেছে, আপনি বেচছেন, বেচা ওই টাকা অস্থির হয়ে আরেকটা হাই রেটের মধ্যে কিনা ঢুকে রয়েছেন। মাথা থাকবে তো এগুলা কথা? এই কথাগুলো তো আপনারা মাথায় রাখতে পারবেন তো? যে আমি আমার কিনা দামের শেয়ারটা যখন কিনবো, কিনা কিনা আমার শেয়ারটা যখন কিনা দামে আসবে, ওয়ালাইকুম আসসালাম, তো ওই টাইমে আমি বিক্রি করব, বিক্রি করার পরে আমি আরেকটা শেয়ারে ঢুকার আগে 1000 বার চিন্তা করতে হবে যে আমার শেয়ারটা আমি যেখানে কিনছি আর যে শেয়ারটা কিনবো সেই শেয়ারটা কোথায় থেকে কোথায় আসছে। এই ক্যালকুলেশনগুলো আপনাদেরকে মানে মুখস্থ করতে হবে, রাখতে হবে। মনস্পুল নিয়ে কথা বলতেছে জিয়াউদ্দিন ভাই, এই মনস্পুলের শেয়ারটা বটম লেভেলটা ভালো আছে। এবার আপনাদেরকে মনস্পুলের সাপ্লাই জোনটা একটু বলে দেই, যেটা হচ্ছে
মনসপুল আছে কত এখন? ক্লোজিং 125 টাকা। তার স্টার্টিং 150 টাকার দিকে তার সাপ্লাইটা আসবে। ঠিক আছে, 150 টাকার দিকে সাপ্লাইটা আসবে। 125 টাকা আছে, 150 টাকার দিকে আছে। মজিবুল ভাই বা যারা ইন্স্যুরেন্সে আছেন, সবাইকে একটা কথা বলি, ইন্স্যুরেন্স সেক্টরের যারা আছেন, আপনারা ইন্স্যুরেন্স নিয়ে ভয় করবেন না। আপনারা নোট করে রাখেন, ডিসেম্বর ক্লোজিং ইন্স্যুরেন্স সেক্টরটা আগামী, বাজারটা একটু ঘুরতে দেন, এবং নভেম্বরের পরে পরেই ডিসেম্বরের দিকে এই সব শেয়ারগুলো, ইন্স্যুরেন্সগুলো বেশ ভালো ইউটার্ন আসবে, বেশ ভালো ইউটার্ন আসবে। রূপালী লাইফ 65 টাকা আসছে, সরি 85 টাকা আসছে নি? রূপালী লাইফ 85 টাকা আসার কথা। ভাই দেখেন তো ভাই, রূপালী লাইফ যখন এইসব জায়গায় খাওয়াইছে, আমি এটারে বলছিলাম 85 টাকা আসবে, এখন কত 88 টাকা আসছে নি? আহ, শেখ সাদি, এই যে আমার শেখ সাদি ভাইয়ের কাছে আছে। ও ও- 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 আমাকে কালকে রাত্রে বলার পর আমি বলছি ভয়ের কোনো কারণ নাই, নো ডিভিশন দিছে, সমস্যা নাই। ওকে আমি পার্সোনালি আজকে বলছিলাম যে যদি বাই চান্স ওই আনোয়ার টাইপের যদি কিছু একটা মেকানিজম করে, তাহলে হয়তো 9 টাকা 60 টাকার দিকে। তবুও আলহামদুলিল্লাহ 8 টাকা 20 পয়সা 30 পয়সা 40 পয়সা বেশ ভালো ভলিউম হয়েছে। নেক্সট এটা একটা পজিশনে অন্তত আপনাদের কিনা দামগুলো পাবেন, কিনা দামগুলো পাবেন। এখন দেখেন, রূপালী লাইফের কথা আমি 85 টাকার কথা বলে দিয়েছিলাম, আসছে কিনা? আজকে লোয়েস্ট নামাইছে 86 টাকা 90 পয়সা, তাহলে 85 আর 86 90 এমন পার্থক্য নাই। আরেকটা আগামীকালকের আরেকটা চাপ দিলে 85 টাকা চলে আসবে। কোন লেভেলে বলছিলাম? 100 টাকার, 105 টাকার লেভেলে বলেছিলাম এই রূপালী লাইফের ব্যাপারে। এগুলা পার্ট অফ, পার্ট বাই পার্ট আমাকে বুঝায় দেয় এই মার্কেট, যে এটা কোথায় নামবে আর এটা কোথায় যাবে। যেখানে আছে এখানে এই তমিজউদ্দিন, মনসপুল আর বিডি অটোকার তিনোটাই চমৎকার জায়গা আছে। এই তমিজউদ্দিনের সাপোর্ট লেভেলটার মধ্যেই এখনো শক্তভাবে আছে, মাঝখান দিয়ে একটু ইউটার্ন নিয়ে ইয়ে করছে, ভালো জায়গা আছে। এইটা তমিজউদ্দিন তো এমন একটা প্লেও হয় নাই, একটা জায়গায় স্ট্রং আছে। তবুও টেক্সটাইল সেক্টর, আরেকটা কথা বলছিলাম আমি, একটু টেক্সটাইল সেক্টরের মধ্যে আমার একটু আহ, এই বিশেষ করে এই ট্যারিফের বিষয়টা নিয়ে আমার একটু শুরু থেকে বারবার বলছে, ভাই টেক্সটাইলের কথা কেন বলেন না, আরো 3 মাস আগের কথা বলতেছি, যে বাজার এত হাই রেঞ্জে চলতেছে, ভালো রেঞ্জে চলতেছে, টেক্সটাইলের কথা কেন আনেন না? বলছি ভাই এটা কিছুটা আন্তর্জাতিক ইয়েতে ঝামেলা আছে ট্যারিফ টুরিফ নিয়ে, এই কারণে আমি আনতে চাই না টেক্সটাইল সেক্টরটা। বাট আদার সেক্টর, লাইফ সেক্টর, তারপর আপনার আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, যা যা ছিল ওই ভালো মুডে ভালো শেয়ার চোখে আনাইছি, ভালো ভালো জিনিসটা আমি আপনাদের চোখে আনাইছি। তো এখন তমিজউদ্দিনের বিষয়টা এখানে যেখানে আছে, পজিশন ভালো, দেখেন ক্লোজলি দেখাইলে বোঝা যায় যে একটা ভালো অবস্থান ধরে রাখছে। আর একটা জিনিস বলি, যে ভালো অবস্থান যখন ধরে ফেলে, ও একবার না একবার আপনাদেরকে উপরে নিয়ে প্রফিট দিয়েই যাবে, প্রফিট দিয়েই যাবে। তো তমিজউদ্দিন মনস্পল, এই বিষয়গুলো আপনাদেরকে স্পষ্ট দেখাচ্ছি। এখন তমিজউদ্দিনের যদি উপরের লেভেলটা আমি সাপ্লাই জোনটাও দেখাই, এ 150 টঞ্চাশের জায়গাটা যেটা আছে, এই জায়গাটাতে এখন আছে কত, 139 29 টাকা বা 30 টাকা। তো এইটা 160 টাকা হচ্ছে এটার ব্রেকআউট, ব্রেকআউট 160 টাকা। আর মনস্পুল তো বলেছি। এবার আসলে আমি বিডি অটোকারে যাই, একটু বিডি অটোকারটা। আরে এই ভিডিও টাকার আমারে কত কষ্ট দিছিল, 10টা মাস আমারে খাটাইছে। আমি কিনার পরে নামতে নামতে 90 টাকা আনছে, 118 টাকা কিনছিলাম, ওইখান থেকে উঠে 126 টাকা উঠছে 10 মাস পরে। ডিভিডেন্ড ডিভিডেন্ড দিছে 10%, এরপরে বাড়তে বাড়তে 500 টাকা নিচ্ছে। তা আমার নিউজ বা বিষয়টা ধরছিলাম সুন্দর মতনে, কিন্তু ওভার টাইম খেয়ে ফেলাতে অল্প প্রফিটে বেড়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ 10 মাস পরেও আমি প্রফিট নিয়েই বাইর হয়েছি। কেন এই কথাগুলো আপনাদেরকে শেয়ার করতেছি, যে আপনারা যারা কেডিএস বা এসপিসিএল বা ভালো শেয়ার উপরে কিনা আটকা পড়ছেন, আপনাদেরকে আমার ইতিহাসটা বলাতে আপনারা বুঝতে পারবেন যে আগামী সময় বাজার ভালো হইলে তাহলে আপনারাও এই শেয়ারগুলো থেকে প্রফিট নিয়ে বাড়িতে পারবেন। এর কেডিএস মেডিএস থেকে যদি প্রফিট না পাইছেন, বললেন আমার কথাটা। এই
135 টাকা অনায়াসে যাওয়ার মতন একটা লাইন ঘাট হয়ে আসছে। এই এটা কোনটা, বিডি অটোকার 135-34-এর দিকে যাওয়ার জন্য লাইন ঘাট চলে আসছে। মুন্নু সিরামিক খাওয়াই দিছে। এটা মুন্নু সিরামিক আর মুন্নু ফেব্রিক দুইটার ব্যাপারে বলছে। মাগুরাটাও আমি 104-5 টাকার লেভেলে বলছি যে এখানে একটা সাপ্লাই আছে, সেখানে অলরেডি একটা ডেলিভারি দিয়ে আসছে। তো আজকের ক্যান্ডেল মাগুরার আহ, এটা ভালো। মাগুরাটা আজকের ক্যান্ডেলটা ভালো, বুঝছেন? মাগুরা যাদের আছে, মাগুরা আছে, মাগুরা কমপ্লেক্স, আর হচ্ছে মুন্নু কি জানি, মুন্নু অ্যাগ্রোর কথা বলছেন না? মুন্নু অ্যাগ্রো এটা এইটা এইটা এইটাও একটু বলি, এটাও একটু পজিটিভ সাইন আছে। এসপিসিএলটা আপনার যে জায়গা আছে, 45 টাকার ঘরটা পার করলে এটা দ্রুত গতিতে উঠবে, দ্রুত রকেট গতিতে উঠবে। 45টা পার করতে দেন এসপিসিএল। টান দেখছেন? 36 টাকা থেকে 45 টাকা নিয়ে, 45 টাকা 90 পয়সা নিয়ে গেছে। গতি দেখছেন তার রেঞ্জ? ভয়ের কোনো কারণ নাই এগুলা। বাজারটা একটু সোজা হইতে দেন, দেখেন এগুলা কি হয়। এখন মন্য এগ্রোটা যাদের আছে, কাজ তো একই কাজ করলেও ক্লোজিংটা উপরে রাখছে, ক্যান্ডেলটার উপরে নিচে দুইটাই শ্যাডো আছে। এখনো পর্যন্ত একটা জায়গা, এটাও একটা ভালো জায়গায় ধরে ধরে ফেলছে। ঠিক আছে? তা এটা সামনে অন্তত একটু ভালোর একটা লক্ষণ আছে অন্তত। আহ 385 বা 400-র দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে মুন্নু এগ্রোটা। মুন্নু ফেব্রিক্স আছে, কালকে আলোচনা করছি না, আজকে খাওয়াইছে উপরে ট্রেড করে। একটু স্লো হবে, পরবর্তীতে যখন আবার রানে আসবে তখন হয়তো একটু ইয়ে হবে। তবে আমার যেটা বিশ্বাস, মুন্নু ফেব্রিক বলেন, মুন্নু সিরামিকটা একটু আমার একটু, আগেও বলছি এগুলো স্লো আইটেম, এগুলো নিয়ে আমার একটু ইয়ে আছে। কিন্তু মুন্নু ফেব্রিক আর যেহেতু নমিনেশন পাইছে, বুঝেন না, নমিনেশনের ঠেলাই অবস্থা। আর ইলেকশনের পরে এগুলারে কি করব? মুন্নু ফেব্রিক্স, মুন্নু অ্যাগ্রো, মুন্নু মুন্নু গ্রুপ, টোটালি মুন্নু গ্রুপটা, এটা কিন্তু একটা, যদি ইলেকশনে তারা যদি জয়ী হইতে পারে বা পার্লামেন্টে যেতে পারে পরবর্তীতে, তবে এটা ইলেকশনের পরে মাথায় আইনেন, আগে ইলেকশনটা হয়ে যাক, তখন কিন্তু এগুলা কিন্তু বাজারের একটা গোল্ডেন শেয়ার হবে, গোল্ডেন শেয়ার। বিএনপি, এই যে বিএনপি মাইন্ডেড যে যারা, যে শেয়ারগুলো আছে, বিএনপি পন্থী যে শেয়ারগুলো আছে, যারাই ক্ষমতা আসবে তাদেরই যে শেয়ারগুলো আছে, তাদের শেয়ারগুলোই খুব ভালোই হবে। সেই সাথে কি আপনারটা ভালো হবে না? আপনারটাও ভালো হবে। তো অনেক কথা হয়েছে, অনেক কিছু ডিটেলস বলেছি। ডেল্টা লাইফের কথা বলতেছেন, আর একটা দুটা শেয়ারের কথা বলি। ডেল্টা লাইফ, এখন আপনারা কিছু কিছু জিনিসটা আছে যে ফান্ডামেন্টাল শেয়ার, সেগুলোর দিকে তাকাবেন। আর ভাই, আমি বলি শাহিনপুকুর সিরামিক, তারপরে এস আলম, আর হচ্ছে খান ব্রাদার, সরি ওই যে খুলনা প্রিন্টিং, এগুলা যা হওয়ার ফেব্রুয়ারিতে দ্বিগুণ তিনগুণ চারগুণ গেম হয়েছে, এগুলা নিয়ে আর তেমন কিছু হবে না, আশা ভরসা নাই। বাজার ভালো হইলে 1 টাকা 2 টাকা বাড়বে, এই পর্যন্ত। আকাশ কুসুম স্বপ্ন এগুলা নিয়ে দেখেন না। আর এই খুলনা প্রিন্টিং থেকে তো, যদি যারা নিছেন, আমি এই খুলনা প্রিন্টিং থেকে বা যা কিছু খারাপ দেখি তা কিছু আপনাদেরকে সতর্ক করি প্রপার টাইমে। আপনারা যদি পরবর্তীতে ভুল করেন সেটা আপনাদের নিজের দায়ভার ভাই। এইটা আপনার ডেল্টা লাইফটা, ডেল্টা লাইফটা ডাউন ট্রেন্ডে চলে গেছে, কিন্তু ক্যান্ডেল ভালো। বাজার না ঘুরলে তো ভাই ইয়ে নাই, তবে একটা সাপোর্টের মধ্যে আইসা বৈশা রয়েছে। মাঝখান দিয়ে একটা ইউটার্নের ভাব নিছিল বা ভালো একটা মুভমেন্ট আসছিল, কিন্তু বাজার সাপোর্ট না করলে কি হবে বলেন? জিয়াউদ্দিন ভাই, মারুফ ভাই,
এই মনোস্পুল নিয়ে দুইবার আমি রিপিট করে করে দেখাইছি। আপনি পরবর্তীতে লাইভটা দেখে নেবেন। তো অনেক ক্লান্ত হয়ে গেছি ভাই, একটা টানা কতক্ষণ, 8টা থেকে 10টা, 2 ঘন্টার মতন হয়ে গেছে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।